হ্যালো, দেখো চেক করে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার। ওকে, আমরা লাস্ট লাস্ট দিন আমরা কি পড়েছিলাম? আমাকে একটু বলো, লাস্ট দিন আমরা কি পড়েছি? Sir, cloud monitoring and their associated tools, cloud security policy, cloud security alliance এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর স্যার একটা পরের দিন মানে আগের দিনই বলেছিলেন যে এক্সপ্লেন দ্য ডিফাইন্ড ক্লাউড সিকিউরিটি থ্রেটস অফ ক্লাউড কম্পিউটিং, এটা বলবেন। ভেরি গুড। হ্যাঁ স্যার, আর ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচারটা বলেছিলেন। ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার। হ্যাঁ, আর্কিটেকচার। বেশ, তো ফার্স্টে আমরা ক্লাউড সিকিউরিটি থ্রেটস, ডিফারেন্ট টাইপের যে ক্লাউড সিকিউরিটি থ্রেট ক্লাউড কম্পিউটিংয়ে, সো সেই থ্রেটগুলোকে একটু আমরা দেখি। চলো, আমরা এখানে শেষ করেছিলাম আগের ক্লাসটা। আমি ওই পোর্শনটা আমি এখানেই কমপ্লিট করি, তারপরে আবার নতুন টপিক ধরলে তখন নতুন ইয়েতে আমরা যাব। ওকে, নতুন ইয়েতে যাব। তো ডিফারেন্ট টাইপের ক্লাউডের সিকিউরিটি থ্রেট আছে, বা ক্লাউড সিকিউরিটি থ্রেটকে আমরা ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি ক্লাউড কম্পিউটিংয়ে। তো তার মধ্যেই কয়েকটা ক্লাউড সিকিউরিটি থ্রেট সম্বন্ধে আমরা অনেক নাম শুনেছি। আমরা আগে ক্লাউড সিকিউরিটি বা আগে অনেক নাম পড়তে গিয়ে আমরা সেই নামগুলো অলরেডি শুনেছি। তো যেমন দেখো, ডেটা ব্রিচেস, তোমরা সবাই নাম শুনেছো, ডেটা লস, তাই না? হাইজ্যাকিং বা অ্যাকাউন্ট হাইজ্যাকিং, ইনসিকিউর এপিআই, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, এই নামগুলো কিন্তু আমরা সবাই শুনেছি। ইনসাইডার অ্যাটাক বা ইনসাইডার থ্রেট। ওকে, তো বা মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস, সবই কিন্তু হচ্ছে ক্লাউড সিকিউরিটি থ্রেট। তো ক্লাউড সিকিউরিটি থ্রেট আমরা এখানে এইভাবেই আমরা ডিসকাশন করব যে তারা কিভাবে ক্লাউড সিকিউরিটি থ্রেটগুলো কিভাবে অকার করে, বা এই সিকিউরিটি থ্রেট আসলে আমার কি সমস্যা হতে পারে, আমার সিস্টেমে কি সমস্যা হতে পারে। তো তার জন্য আমরা ক্লাউড সিকিউরিটি থ্রেটকে আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা ডিভাইড করছি। তো প্রথম যে ক্যাটাগরিটা তার নাম হচ্ছে ডেটা ব্রিচেস। ডেটা ব্রিচেস সম্বন্ধে তোমরাই বলো যে হোয়াট ইজ ডেটা ব্রিচেস। আমি অনেকবার বলেছি হোয়াট ইজ ডেটা ব্রিচেস। ডেটা ব্রিচেসটা তোমরাই বলো। স্যার, unauthorized access to sensitive information. তাহলে আমার ক্লাউডে যে সেন্সিটিভ ইনফরমেশন গুলো আছে বা ডেটা গুলো আছে, তার যে আনঅথরাইজড যে অ্যাক্সেস, তো তাকে আমরা এক কথায় বলতে পারি ডেটা ব্রিচেস। ওকে, তার মানে ডেটা ব্রিচেস হলে তোমার ধরো না, আমার সেখানে ফিনান্সিয়াল কিছু লস হতে পারে, বা আমার ডেটাগুলো চুরি হয়ে যেতে পারে, আমার সেখানে কিছু প্রাইভেসি কিছু ভায়োলেট হতে পারে। ওকে, তো সেটা হচ্ছে আমাদের ডেটা ব্রিচেস। নাম্বার ওয়ান, দ্যাট ইজ আ ডেটা ব্রিচেস। নাম্বার টু হচ্ছে ডেটা লস। তো ডেটা লসও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লাউড সিকিউরিটি থ্রেট, ডেটা লস। তো ডেটা লস, আমরা হয়তো কোনো ম্যালিসিয়াস কিছু একটা অ্যাটাক হয়েছে আমার সিস্টেমে, তো সেক্ষেত্রে আমার কিছু লস অফ ডেটা হতে পারে, বা ডেটাগুলো কিছু লস হতে পারে। সেই ডেটাটা লস আমার টেম্পোরারি হতে পারে বা পার্মানেন্ট হতে পারে, বা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়তো আমি কোনো ডেটাকে হয়তো ডিলিশন করে ফেলেছি, বা আমার কোনো একটা পার্টিকুলার হার্ডওয়্যার হয়তো ফেলিওর হয়ে গেছে, তো তার কারণে আমাদের ডেটা লস হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি ডেটা লস হয়ে যায়, তাহলে আমাদের যখন দরকার হয়তো কোনো ইম্পর্টেন্ট ডেটা, সেই ইম্পর্টেন্ট ডেটাটাকে কিন্তু আমরা তখন আর অ্যাক্সেস করতে পারছি না যে সময়টা আমার দরকার। দ্যাট ইজ আ ইনঅ্যাক্সেসিবিলিটি। ওকে, তা এই ডেটা লস হওয়ার জন্য কিন্তু আমরা ইম্পর্টেন্ট ডেটাগুলোকে আমার যখন দরকার বা আমার যখন অপারেশনাল পারপাসে, আমি সেগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি না। ওকে, তো সেক্ষেত্রে আমার এই ডেটা লস হওয়ার পিছনে তোমার যে টাইপের অ্যাটাকটা রেসপন্সিবল, তার নাম হচ্ছে র্যানসম ওয়্যার অ্যাটাক। ওকে, তার নাম হচ্ছে র্যানসম ওয়্যার অ্যাটাক। জাস্ট নামটা মনে রাখবো, র্যানসম ওয়্যার অ্যাটাক। এটা হচ্ছে আমাদের ডেটা লস হওয়ার জন্য কিন্তু রেসপন্সিবল। কারণ এখানে আমাদের কোনো ব্যাকআপ মেকানিজম থাকে না। যদি কোনোভাবে র্যানসমওয়্যার অ্যাটাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডেটাগুলো আমাদের লস হয়েই যাবে, আমাদের কিন্তু কোনো ব্যাকআপ নেওয়ার কোনো প্রভিশন নেই। ওকে, থার্ড হচ্ছে
অ্যাকাউন্ট হাইজ্যাকিং। এটা আমাদের অনেক সময় আমরা ফেস করি, যে আমাদের অ্যাকাউন্টটাকে হয়তো কেউ হাইজ্যাক করে নিয়েছে বা আমার ক্রেডেনশিয়ালটা দিয়ে হয়তো সে আমার অ্যাকাউন্টটাকে অপারেট করছে। তো দ্যাট ইজ কল্ড অ্যাকাউন্ট হাইজ্যাকিং। ওকে, যেমন ধরে নাও আনঅথরাইজড আমার ক্লাউডের হয়তো একটা অ্যাকাউন্ট আছে, সে হয়তো আমার ক্লাউডের যে অ্যাকাউন্ট তার যে ক্রেডেনশিয়াল, তার যে আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ডটা হয়তো একটা কোনো আনঅথরাইজড কোনো একটা ইউজার সে হয়তো এটাকে অ্যাক্সেস করছে। তাহলে আমার এখন কন্ট্রোলটা এখন পুরোপুরি তার হাতে। আমার যে ডেটা, আমার যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তার সমস্ত কন্ট্রোলটা এখন তার হাতে, সে এখন ওটাকে অপারেট করছে। ওকে, তার মানে এই টাইপের অ্যাটাকের যে অ্যাকাউন্ট হাইজ্যাকিং এর যে এক্সাম্পল আমরা বলতে পারি, তো দ্যাট ইজ কল্ড ফিশিং অ্যাটাক। দ্যাট ইজ কল্ড ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাকের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্ট হাইজ্যাকিং হয়। নাম্বার 4 হচ্ছে যে আমি যে সার্ভিসটা নিয়ে কাজ করছি ক্লাউডের, বা ক্লাউডের যে অ্যাপ্লিকেশন আমি কাজ করছি, তো ক্লাউডের অ্যাপ্লিকেশনের জন্য আমার তো একটা এপিআই আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস বা প্রোগ্রামিং ইন্টারফেস। তাহলে সেই এপিআইটা যদি আমরা পুয়ারলি যদি ডিজাইন করা থাকে, এপিআইটা যদি আমাদের সিকিউরড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হতে পারে, আমার সেখানে কিছু এক্সটার্নাল কিছু থ্রেট আসতে পারে। তো তার জন্য আমাদের নাম্বার 4 যে সিকিউরিটি থ্রেটটা আমরা এখানে দেখতে পাই, দ্যাট ইজ আ ইনসিকিউর এপিআই। ইনসিকিউর এপিআই, কারণ যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের এপিআই দরকার পড়ে, আর সেই এপিআই যদি তোমার সিকিউর না হয়, তাহলে কিন্তু আমরা সেখানে আমার ডেটা লস হতে পারে, সেখানে কিছু এক্সটার্নাল কিছু থ্রেট আসতে পারে, সেক্ষেত্রে আমার কিছু ভালনারেবিলিটি আসতে পারে। ওকে, আমার সেখানে অ্যাটাকার হয়তো আমার কোনো একটা পার্টিকুলার ডেটা বা ইনফরমেশনকে এক্সপ্লয়েট করে দিতে পারে। ইনসিকিউর এপিআই। নাম্বার 5, আমি আর 2-1টা হয়তো সিকিউরিটি থ্রেটের কথা বলবো। নাম্বার 5 হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিসেস। এটা কমন একটা টার্ম বা কমন টাইপের একটা অ্যাটাক, দ্যাট ইজ আ ডস অ্যাটাক। এই একটা কথা আমরা খুব শুনি। তো এটা একটা এমন ধরনের অ্যাটাক, ডস অ্যাটাকটা, তো এই অ্যাটাকটা যখন অকার করে, তখন আমার ক্লাউড সার্ভিসগুলোকে এতটা ওভারলোড করে দেওয়া হয় যে যখন কোনো ইউজার সেই সার্ভিসটাকে যখন সে পাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তখন সে কিন্তু সেই ইউজারটা কিন্তু সেই সার্ভিসটাকে আর পায় না। কারণ কি না, এখানে সমস্ত এবার যত ক্লাউড সার্ভিসেস আছে, সমস্ত ক্লাউড সার্ভিসগুলোকে ওভারলোড করে দেওয়া হচ্ছে, যাতে সে হয়তো আর কোনো ইউজারকে সে সার্ভ করতে পারবে না। তাহলে এই ধরনের যে মানে কি বলবো, মিসকনফিগারেশন বা এই ধরনের যে অ্যাটাক, তাকে বলা হয় ডস অ্যাটাক। তাহলে এক্ষেত্রে যদি তোমার ডস অ্যাটাক যদি তোমার হয়, তাহলে সেক্ষেত্রে আমার পারফরমেন্স ডিগ্রেড করবে আমার সিস্টেমে। আমি আমার রিসোর্স যখন চাইছি বা আমি ক্লাউড সার্ভিসকে যখন আমি অ্যাভেল করতে চাইছি, আমি তখন পাচ্ছি না। তো সেটা কিন্তু মানে ইন্টেনশনালি কিন্তু সেটা করা হয়েছে, সেটা কিন্তু করার জন্য কিন্তু ডস অ্যাটাকটা রেসপন্সিবল। আমার সার্ভিসের ধরো ডাউন টাইমটা, মানে তোমার কিছুটা হলেও ডাউন টাইম আসছে। ওকে, আমার কিছুটা আমাকে ডিলে হচ্ছে, আমার পারফরমেন্স ডিগ্রেড করছে। তাহলে এটা কি করে করা হয় না, এই ডস অ্যাটাক যারা পারফর্ম করে, তারা কি হয় না, ওই ক্লাউড সার্ভারে কিছু এক্সেসিভ কিছু ট্রাফিককে তারা সেন্ড করে দেয়। যতক্ষণ না ক্লাউড সার্ভিসটা আমার সার্ভারটা আমার ক্র্যাশ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু এক্সেসিভ কিছু ট্রাফিককে তারা সেন্ড করতে থাকে। আর তার জন্য কি হয়, আমার ক্লাউড সার্ভিসগুলো ওভারলোড হয়ে যায়, আর তখনই কিন্তু সেটা আনঅ্যাভেলেবল টু দ্য ইউজার। তো এই টাইপের যে অ্যাটাক, তাকে আমরা বলতে পারি ডস অ্যাটাক। ওকে, তো এছাড়া আমাদের আরো কিছু থ্রেট আছে ক্লাউড সিকিউরিটিতে, যেমন হচ্ছে ইনসাইডার থ্রেট। ইনসাইডার থ্রেট নিয়ে আমরা আগেও বলেছি। ইনসাইডার থ্রেট এই কনসেপ্টটাও, এই থ্রেটটাও আছে, যেখানে আমার কিছু আমি ধরো এমপ্লয়ি, বা ধরো আমার হয়তো কিছু কন্ট্রাক্টার্স আছে আমার ক্লাউড সার্ভিসের, বা আমি এমপ্লয়ি ধরে নাও, আমি হয়তো এমন কিছু একটা অ্যাকশন নিলাম, যে অ্যাকশনটা হয়তো আমি মানে কেয়ারফুলি নিইনি, হয়তো কেয়ারলেসলি আমি হয়তো একটা কোনো অ্যাকশন পারফর্ম করেছি। ওকে, বা তার জন্য কি হতে পারে না, তার জন্য আমার ধরো পলিসি ভায়োলেশন হতে পারে, আমার সেখানে ডেটাগুলো চুরি হয়ে যেতে পারে। ওকে, বা হয়তো কোনো একটা কোম্পানির এমপ্লয়ি, আমার কোম্পানি হয়তো একটা এমপ্লয়ি সেই ধরনের কনফিডেন্সিয়াল কোনো ডেটাকে হয়তো ইন্টেনশনালি হয়তো সে লিক করে দিল। তাহলে এই টাইপের যে থ্রেট, তাকে আমরা বলতে পারি ইনসাইডার থ্রেট। মানে আমার কোম্পানির মধ্যেই সেই থ্রেট গুলো লুকিয়ে রয়েছে, বা যারা কিন্তু আমার কোম্পানির ক্ষতি চাইছে, আর আমার কনফিডেন্সিয়াল ডেটাগুলোকে তারা বাইরে সেগুলোকে লিক করে দিচ্ছে। ওকে, দ্যাট ইজ আ ইনসাইডার থ্রেট। আরেকটা ইনসাইডার থ্রেট, আমাদের আরেকটা প্রবলেম আসতে পারে, বা আরেকটা ক্লাউড সিকিউরিটি থ্রেট আমি বলতে পারি সেটাকে, যদি আমার ক্লাউডের সেটিংসটা যদি আমাদের মানে প্রপারলি যদি আমরা কনফিগার করতে না পারি, দ্যাট ইজ আ মিসকনফিগার্ড ক্লাউড সেটিং।
যে আমার ক্লাউড কনফিগারেশনটাই তোমার ইনকারেক্ট, তাহলে ক্লাউড কনফিগারেশন যদি তোমার ইনকারেক্ট থাকে তো সেখানে তোমার ভালনারেবিলিটি আসতেই পারে, সেখানে তোমার অ্যাটাক হবেই, আমার সেখানে তো আনঅথরাইজ অ্যাক্সেস হবে। ওকে, ডেটাগুলোকে আমি আমি তোমার আহ, ধরে রাখতে পারবো না, সেটা তোমার হ্যাক হবেই। ওকে, তো অথব আমি আরেকটা এখানে অ্যাটাকের কথা বলতে পারি, দ্যাট ইজ আ মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস। মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস, এটা আমাদের আরেক ধরনের ভালনারেবিলিটিস বলতে পারো, বা ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে তোমার সিকিউরিটি থ্রেট বলতে পারো, এটা কিন্তু আরেক ধরনের থ্রেটস। আর আমার কিছু ভিজিবিলিটি কন্ট্রোলে কিছু প্রবলেম আছে না আছে, তো দরকার নেই, আমরা টোটাল তোমার 7টা সিকিউরিটি থ্রেট সম্বন্ধে আমরা পড়লাম, ডেটা ব্রিচেস, ডেটা লস। আর যদি তোমার, আমি এবার একটু খুব শর্টে বলছি যে ডেটা ব্রিচেস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার পার্সোনাল কিছু বা ফিনান্সিয়াল কোনো ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে, আমার যে আইডেন্টিটি সেটা চুরি হয়ে যেতে পারে। ওকে, আমি হয়তো কোনো মানে লিগেল কোনো রুলসকে হয়তো আমি মানে মানলাম না, ভায়োলেট করলাম, সেক্ষেত্রে আমার কিছু লিগেল কিছু ইস্যুস আসতে পারে, কিছু ফাইন হতে পারে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেপুটেশনাল কিছু ড্যামেজ হতে পারে। ওকে, তাহলে ডেটা ব্রিচেস মানেই হচ্ছে যে আমার যখন কোনো আমার কোম্পানির সেন্সিটিভ কোনো ডেটা বা আমার কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল ডেটা, সেগুলোকে আমাকে যদি আমি প্রোটেক্ট করে রাখতে না পারি, যদি সেগুলো আমার অ্যাক্সেস হয়ে যায়, যদি সেগুলো আমার ডিসক্লোজ হয়ে যায়, আর সেগুলো যদি কোনো অথরাইজেশন না থাকে, তো তার কারণে কিন্তু ডেটা ব্রিচেস আসতে পারে। ওকে, সেকেন্ড বলেছিলাম ডেটা লস, যে আমার ডেটার পার্মানেন্ট লস্ট, সেটা হতে পারে কোনো সাইবার অ্যাটাকের জন্য, সেটা হতে পারে আমার অ্যাক্সিডেন্টাল কোনো ডিলিশনের জন্য, বা সেটা হতে পারে আমার কোনো ডিজাস্টারের জন্য, বা আমার কোনো হার্ডওয়্যার ফেলিওর্সের জন্য। তো যেহেতু র্যানসমওয়্যার অ্যাটাক যখন হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকআপ নেওয়ার কোনো প্রভিশন থাকে না। তো যেহেতু আমার ব্যাকআপ নেওয়ার কোনো প্রভিশন থাকছে না, বা আমাদের কাছে ব্যাকআপে কোনো স্ট্র্যাটেজি থাকছে না, তো তার জন্য কিন্তু যদি আমার এই ধরনের র্যানসমওয়্যার অ্যাটাক হয়, তাহলে তাহলে কিন্তু আইদার এটাগুলো আমার পুরোপুরি কিন্তু পার্মানেন্টলি লস হয়ে যাবে, আমি কোনোভাবেই এটাকে রিকভার করতে পারবো না। থার্ড বলেছিলাম অ্যাকাউন্ট হাইজ্যাকিং, যে আমার অ্যাকাউন্টটা, তার কন্ট্রোলটা, আমার ইউজার অ্যাকাউন্টের কন্ট্রোলটা হয়তো অ্যাটাকার সেটাকে গেন করে নিয়েছে, তো সে আমার ক্রেডেনশিয়ালটাকে হয়তো চুরি করে নিয়েছে। তাহলে এই অ্যাকাউন্ট হাইজ্যাকিং এর জন্য তোমার সেখানে ফিশিং অ্যাটাক হতে পারে, সেখানে তোমার ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে, সেশন হাইজ্যাকিং হয়ে যেতে পারে। ওকে, তো এবার তার ইম্প্যাক্ট কি? এই অ্যাকাউন্ট হাইজ্যাকিং এর তোমার ইম্প্যাক্ট হচ্ছে আমার সেখানে কিছু আনঅথরাইজ কিছু অ্যাক্টিভিটি পারফর্ম হতে পারে, যেটাগুলো তোমার চুরি হয়ে যেতে পারে, ডিলিশন হয়ে যেতে পারে। ওকে, তো এই টাইপের যে অ্যাটাক তাকে আমরা বলছি অ্যাকাউন্ট হাইজ্যাকিং। অনেক সময় এই যে ফিশিং এর কথা বললাম, স্যার ফিশিং অ্যাটাক, বলো। স্যার আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। না না, স্ক্রিন তো অফ হয়নি, স্ক্রিনটা আছে তো, স্ক্রিন তো আছে। কি অফ হয়ে গেছে আমার স্ক্রিন? না স্যার। তাহলে না স্যার। ঠিকই তো আছে। চলো, হ্যাঁ স্যার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে তোমার ফিশিং যে অ্যাটাকটা, ফিশিং অ্যাটাকটা খুব পপুলার একটা অ্যাটাক। তো কি হয় না, একটা মানে একটা কোম্পানিতে বা কোনো কোনো পার্টিকুলার মেল আইডিতে কিছু ফিশিং ইমেল আসে, ঠিক আছে, কিছু ফিশিং কিছু ইমেল আসে, আর এই অর্গানাইজেশনের যে ক্লাউডের যে ড্যাশবোর্ডটা থাকে, সেই ড্যাশবোর্ডটার পুরো কন্ট্রোলটা কিন্তু অ্যাটাকারের হাতে চলে যায়। ওকে, অ্যাটাকারের হাতে চলে যায়, তখন সে ওখান থেকে ওই ড্যাশবোর্ড থেকে সে যা খুশি তাই করতে পারে। তো দ্যাট ইজ আ অ্যাকাউন্ট হাইজ্যাকিং। ইনসিকিউর এপিআই নিয়ে আমি আর কিছু বলবো না, বলেছি অলরেডি। ডস অ্যাটাক, কিছু ক্লাউড সার্ভিসেসগুলোকে এমনভাবে মানে ট্রাফিকগুলোকে এমনভাবে বাড়িয়ে দেয়, তার জন্য আমার সেখানে যে অ্যাটাকটা, তখন সেক্ষেত্রে ক্লাউডের যে রিসোর্সগুলো বা ক্লাউডের যে সার্ভিসগুলো আনঅ্যাভেলেবেল হয়ে যায় নর্মাল ইউজারের কাছে, তো তাকে আমরা বলেছি ডস অ্যাটাক। ইনসাইডার থ্রেট, আমার কোম্পানির কোনো এমপ্লয়ি তারা মিসইউজ করছে, আমার ম্যালিসিয়াস হয়তো অ্যাক্সেস করছে, তো সেক্ষেত্রে আমাদের হিউম্যান কিছু এরার আসতে পারে। আমার এখানে ইনসাইডার থ্রেটের ক্ষেত্রে আমার ল্যাক অফ মনিটরিং এর জন্য ইনসাইডার থ্রেট আসতে পারে। ওকে, তো সেখানে কিন্তু কনফিডেন্সিয়াল ডেটাগুলো লিক হওয়ার চান্সেস থাকবে, আমার সেখানে কমপ্লায়েন্সের ভায়োলেশন হতে পারে। ওকে, বা কোনো এমপ্লয়ি হয়তো ইন্টেনশনালি আমার সেন্সিটিভ কোনো ফিনান্সিয়াল ডেটাগুলোকে হয়তো সে লিক করে দিচ্ছে আমার নিয়ারেস্ট যে কম্পিটিটর আছে তার কাছে, তো এটাও কিন্তু একটা ইনসাইডার থ্রেটের মধ্যে পড়ছে। আর মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস তো আমি অলরেডি মেনশন করলাম।
তো এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি থ্রেট। এছাড়া কিছু তো কমপ্লায়েন্স বা লিগ্যাল কিছু রিস্ক তো আছেই। তুমি সেখানে যদি তোমার লিগ্যাল বা কোনো কমপ্লায়েন্স যদি তুমি মেনটেন না করো, রেগুলেটরি স্ট্যান্ডার্ড যদি তুমি মেনটেন না করো, বা ডেটা সিকিউরিটি বা প্রাইভেসি পলিসি যদি তুমি মেনটেন না করো, তো তার জন্য তো কিছু তো রিস্ক আসতে পারে। দ্যাট ইজ আ ল্যাক অফ কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল রিস্ক। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের এখানে আহ, রাখতে হবে যদি আমাদের এই টাইপের কোনো কোশ্চেন যদি আসে, যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ক্লাউড সিকিউরিটি থ্রেট অফ ক্লাউড কম্পিউটিং। ওকে, আমরা এখানে 7 থেকে 8টা ক্লাউড সিকিউরিটি থ্রেট সম্বন্ধে জানলাম, সেগুলোকে জাস্ট নামগুলোকে লিখে সেগুলোকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ওকে, তো এটাকে নিয়ে আমরা বেশি আর স্যার ইয়ে শেষেরটার নাম করছি না। কি বললেন? হ্যাঁ, স্যার শেষেরটার নাম কি বললেন? কোনটা কি বললাম? স্যার শেষের থ্রেডটার নাম কি বললেন? মাইক্রো কনফিগার ক্লাউড, তারপরে ওটা? 7টা বলেছি তো। হ্যাঁ স্যার, শেষেরটা একদম। স্যার 7 নম্বরটাই 7 নাম্বারটা মিসকনফিগার। মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস বলেছি, মিসকনফিগার্ড ক্লাউড সেটিংস। ঠিক আছে। ওকে, তো আরেকটা কি যেন বলেছিলাম বলবো, আরেকটা কি যেন বলেছিলাম এই ক্লাউড সিকিউরিটির মধ্যে। Sir, cloud security architecture. ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার, এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ক্লাউডের একটা রেফারেন্স, একটা আর্কিটেকচার তোমাকে পড়তে হবে। ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে আমার সবগুলো চলে আসবে। ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে আমার ক্লাউড ডেপ্লয়মেন্ট মডেল চলে আসবে, ক্লাউড সার্ভিস মডেল চলে আসবে। ওকে, আমার সেখানে ডিফারেন্ট ডোমেন আসবে, আমার সেখানে ক্লাউডের কন্ট্রোল ম্যাট্রিক্স আসবে, সব কিছু মানে যত রকম টাইপের ইয়ে আছে সবগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার। আমি ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার যদি কোনো ডায়াগ্রাম পাই আমি তোমাদেরকে একটু শেয়ার করি। 1 মিনিট আমাকে টাইম দাও। ক্লাউড সিকিউরিটি যদি কোনো আর্কিটেকচার আমি পাই আমি তোমাকে একটু শেয়ার করি, কারণ এখানে ড্র করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অনেকটা বড়। এই আর্কিটেকচারটাই জাস্ট মনে রাখতে হবে, এটাকে সিএস আর্কিটেকচার বলা হয়। এবার ক্লাউডের তোমার সেটা এন্টারপ্রাইজ কোন আর্কিটেকচার হতে পারে, তো ডিফারেন্ট, তার জন্য কিন্তু এটা ভ্যারি করে তুমি কিরকম টাইপের ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার চাইছো, তো সেটা কিন্তু ভ্যারি করে। আমি তাও এখানে যেটা আমরা ড্র করতে পারবো বা যেটা আমাদের ড্র করাটা সুবিধা হবে, আমি সেরকম একটা সিকিউরিটি আর্কিটেকচার যদি এখানে দেখাতে পারি। স্যার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, না। শেয়ার হয়নি তো, শেয়ার হয়নি, আমি তো শেয়ার করিনি তো। আমি আবার শেয়ার করছি, দাঁড়াও আমি এটাকে আমি একটু ডাউনলোড করে নিই, এই ডায়াগ্রামটা দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করছি। এটা তোমরা করবে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করি, দেখো এই ডায়াগ্রামটা তোমরা ফলো করবে। সব থেকে পপুলার ক্লাউড সিকিউরিটির এই ডায়াগ্রামটা, এটাই তোমরা ফলো করবে। এটাকে এখান থেকে বোঝানোর কিছু নেই, একটু দেখো তো ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার একটু ভালো করে দেখো। এই ডায়াগ্রামটা যদি আসে তোমার সিএসএ আর্কিটেকচার, তোমাকে এই ডায়াগ্রামটা তোমাকে ড্র করতে হবে। এখানে দেখো আমার সেইগুলোই দেখো ঢুকে যাচ্ছে, এই যে আইএস, প্যাস, স্যাস, ওকে, ডেটা রয়েছে, কিছু কন্টেন্ট আছে, মেটা ডেটা রয়েছে, আমার এখানে মিডলওয়্যার রয়েছে, এপিআইস রয়েছে, আমার এখানে কিছু ফেসিলিটি রয়েছে, হার্ডওয়্যার রয়েছে, অ্যাবস্ট্রাকশন রয়েছে, আর এখানে প্রেজেন্টেশন কিছু মোবিলিটি রয়েছে। তো এগুলো সব একটা করে বাউন্ডারি স্পেসিফাই করে দিচ্ছে, যে আইএস এর বাউন্ডারি কতটা, প্যাসের বাউন্ডারি কতটা, স্যাসের বাউন্ডারি কতটা, ইট ইজ আ সিকিউরিটি বাউন্ডারি এখানে স্পেসিফাই করে দিচ্ছে। এই ডায়াগ্রামটাকে জাস্ট মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে, সিএসএ আর্কিটেকচার মানে এই ডায়াগ্রামটাকে জাস্ট মনে রাখবে, আর কিছু দেখানোর দরকার নেই। এই ডায়াগ্রামটাকে পরীক্ষা আসলে শুধুমাত্র এই ডায়াগ্রামটাকে ড্র করে দেবে, ড্র করে দিয়ে একটু ওই আইএস, প্যাস আর স্যাস নিয়ে একটু লিখে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে স্যার সিএসএ। এই ডায়াগ্রামটা একটু গ্রুপে দিয়ে দেবে? হ্যাঁ, ডায়াগ্রামটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি তাহলে ক্লাসের পর দিচ্ছি, হ্যাঁ, আমার এখন হোয়াটসঅ্যাপটা এখানে খোলা নেই, আমি গ্রুপে দিয়ে দেবো ডায়াগ্রামটা। ঠিক আছে, এই ডায়াগ্রামটা জাস্ট মানে ওকে স্যার। মাথায় রাখবে তাহলেই হবে, আমি এটাকে নিয়ে আর বেশি এলাবোরেট করছি না। ঠিক আছে, এই ডায়াগ্রামটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, আর কিছু না। চলো এবার আমরা তাহলে আমাদের ক্লাউড সিকিউরিটি থেকে আমাদের আশা করি আর কিছু বাদ থাকছে না যেটা আমরা পড়িনি, বা যা কিছু
2023-24 তোমার যা কিছু কোশ্চেন এসেছে দেখো, সমস্ত কোশ্চেনগুলো আমার মনে হয় ক্লাউড সিকিউরিটি করতে গিয়ে সেগুলো আমাদের কভার হয়ে গেছে। 2023-24 যে কোশ্চেনগুলোতে ক্লাউড সিকিউরিটি থেকে তোমার যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো আমাদের অলমোস্ট আমাদের কভার হয়ে গেছে, তাই তো? বেশ, আমরা এবার ইউনিট 5-এ চলে যাব। হ্যাঁ, আমি এটাকে এখানে স্টপ, এটাকে সেভ করে দিলাম। আমি ইউনিট 5টা এখান থেকে শুরু করব। ইউনিট 5টা আমি এখান থেকে শুরু করব। ইউনিট 5টা আমাদের কি আছে জানো? ইউনিট 5-এ কি আছে জানো? ক্লাউড টুলস এরকম সামথিং, তাই তো? ক্লাউড টুলস বা অ্যাপ্লিকেশন এরকম টাইপের কিছু আছে। ওকে, তো ক্লাউড টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন মোস্ট প্রবাবলি। ক্লাউড টুলস, এবার স্ক্রিনটা ভিউ হয়েছে তো? টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ স্যার। এই ক্লাউড টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্ট টুলস আমরা পড়বো, আর তাদের ক্লাউডের ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন আমরা দেখবো। ডিফারেন্ট টাইপের ক্লাউডের ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন। তো খুব সহজ একটা চ্যাপ্টার, আর এখান থেকেও কোশ্চেন আসে। ক্লাউড টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো সেভাবে আমরা এটাকে, আমার এখানে প্রথম যে কনসেপ্টটা রয়েছে, এটার মধ্যে প্রথম যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল। দেখো আমরা আগের ক্লাসেই তো পড়েছি বা দুবার পড়েছি এটা। ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল, এটা আমরা পড়িনি? আমাকে রিপ্লাই করবে। ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল আমরা পড়িনি? পড়েছি, ইয়েস অর নো? এটা কিন্তু ফার্স্টই আছে সিলেবাসের, ইউনিট 5-এর প্রথমেই আছে ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল। দেখো তো আমরা পড়েছি কিনা। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টপিক আমার সিলেবাসের, ইউনিট 5-এর সিলেবাসের প্রথম টপিকটা হচ্ছে ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল। ওকে, বেশ, তাহলে এটা আমরা অলরেডি কভার্ড, এটা আমরা কভার করেছি, তাই তো? এখান থেকে আমাদের কোশ্চেন আসছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসবে। বেশ, এবার আমরা তো কিছু পপুলার ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুলস এর নামও আমরা সেখানে জেনেছি, ডিফারেন্ট টাইপের নাম আমরা জেনেছি। আর ক্লাউড মনিটরিং টুলস বা ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুল, তার বেনিফিট, তার চ্যালেঞ্জেস আমাদের জিজ্ঞেস করলে সেটা আমরা বলতে পারবো। ওকে, এবার যেটাতে আসবো, যে কনসেপ্টটাতে আমরা আসবো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। ওকে, যে টপিকটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। এটা পরীক্ষায় আসে যে হোয়াট ইজ অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব, বা রাইট আ শর্ট নোট অন অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব, এটা সম্বন্ধে কিন্তু শর্ট নোটও আসে। এটা সম্বন্ধে কিন্তু তোমার হোয়াট ইজ দিয়েও কিন্তু কোশ্চেনটা, WH কোশ্চেনও কিন্তু এখান থেকে আসে। তো এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব, এটা একটা বেসিক্যালি একটা ওপেন সোর্স একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। ওপেন সোর্স ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। ওকে, তাহলে আমি এখানে দুটো টার্ম এখানে একসাথে পড়লাম। একটা বললাম ওপেন সোর্স ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। ওপেন সোর্স বলতে কি বোঝায়, তোমরা কি জানো? ওপেন সোর্স মানে, ওপেন সোর্স বলতে কি বোঝায়? স্যার যেগুলো ফ্রিলি অ্যাভেলেবেল ইন্টারনেটে। সেটাই, তার মানে কি তাই? ওপেন সোর্স মানে কি ফ্রি বা অ্যাভেলেবেল, এটাই শুধু কি ওপেন সোর্সের ডেফিনেশন, বা এটাই কি ওপেন সোর্স মানে বোঝায়, আর কিছু বোঝায় না? বেশ, যাই হোক, আসবো। তুমি যেটা বলেছো কিছুটা, যে ওপেন সোর্স মানে যেগুলো আমাদের ফ্রিতে অ্যাভেলেবেল, তো সেরকম এটাও একটা কম্পিউটিং, একটা প্ল্যাটফর্ম, অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। আর এটার নামটা অ্যাকচুয়ালি কেন অ্যাপাচে, সব মানে অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব না, এটা এখন যাদের আন্ডারে এই প্রজেক্টটা, বা যারা এটাকে ডেভেলপ করেছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপাচে সফটওয়্যার ফাউন্ডেশন প্রজেক্ট। কারণ এটা বেসিক্যালি
প্রথমে এটাকে ডেভেলপ করেছিল অরিজিনালি, সেটা হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়ার একটা স্টেট ইউনিভার্সিটি, সেটাকে এখন এটা কিন্তু অ্যাপাচে সফটওয়্যার ফাউন্ডেশন প্রজেক্ট, তারা এটাকে ডেভেলপ করেছে বলে তাদের নামানুসারে এটাকে বলা হয় অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। তো যেহেতু এটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, তার মানে ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম মানে সে আমাকে রিমোট অ্যাক্সেস করার পারমিশন দেবে। যত আমার কম্পিউটিং রিসোর্স আছে, কারণ আমার এখানে ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম মানেই তো সেখানে কিছু কম্পিউটিং রিসোর্স থাকবে, আর কম্পিউটিং রিসোর্স মানেই ধরে নাও হয়তো কিছু ভার্চুয়াল মেশিন থাকবে, যে ভার্চুয়াল মেশিনগুলোকে আমি চাইলে আমার আমার নিজস্ব কোনো পারপাসে, নিজস্ব কোনো টাস্ক পারফর্ম করতে আমি ব্যবহার করতে পারবো, বা আরো যে কোনো কম্পিউটিং রিসোর্সকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো সেইগুলোর কিন্তু আমাকে রিমোট অ্যাক্সেস আমাকে প্রোভাইড করে অ্যাপাচে এই ধরনের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মস। ওকে, তাহলে প্রোভাইড, যে আমাকে প্রোভাইড করছে অ্যাকচুয়ালি রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেস মানে আমি রিমোটলি সেখান থেকে বসে আমি সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস টু কম্পিউটিং রিসোর্সেস, কম্পিউটিং রিসোর্সেস। ওকে, আর কম্পিউটিং রিসোর্সেস মানেই সেখানে আমার মেন হচ্ছে ভার্চুয়াল মেশিন, আমার সার্ভার, ওকে, ডিফারেন্ট টাইপের আমার অ্যাপ্লিকেশন, সব কিন্তু হচ্ছে কম্পিউটিং রিসোর্সেস। আর সেগুলোকে আমি ব্যবহার করতে পারি ডিফারেন্ট পারপাসে, আমি আমার টিচিং পারপাসে ব্যবহার করতে পারি, আমার রিসার্চের পারপাসে ব্যবহার করতে পারি, বা আমি আদার্স কোনো টাস্ক পারফর্ম করতে আমি সেগুলোকে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। এবার এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের আমি কিছু অবজেক্টিভস বলবো। অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের আমি কিছু অবজেক্টিভ বলবো। প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে আমার এখানে একটা ওয়েব বেসড একটা ইন্টারফেস থাকবে। সেই ওয়েব বেসড ইন্টারফেসটা থ্রু দিয়ে আমি কোন কোন রিসোর্সগুলোকে আমি নেব, বা কোন কম্পিউটিং রিসোর্সগুলোকে আমি নিয়ে কাজ করব, তারা কিন্তু সেগুলোকে আমি খুব সহজে সিম্পলিফাই করতে পারি, বা রিসোর্সগুলোকে আমি প্রভিশনিং করতে পারি, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব মেনলি তোমার যাদেরকে বেশি সাপোর্ট করে সেটা হচ্ছে কোনো এডুকেশনাল কোনো ইনস্টিটিউশন, বা কোনো ডেভেলপার্স, বা কোনো রিসার্চার। তারা কিন্তু এখান থেকে অনেক ধরনের কম্পিউটিং রিসোর্স পায়, বা যেহেতু ওপেন সোর্স মানে তুমি এখন ধরতে পারো যে হ্যাঁ ফ্রিতেই পায়, তো সেগুলোকে ব্যবহার করে সেই রিসার্চার বা ডেভেলপার্স তারা কিন্তু তাদের এডুকেশনাল পারপাসে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব বা অ্যাপাচে ভিসিএল বলা হয় অনেক সময় এটাকে, তো এই অ্যাপাচে ভিসিএল তারা মানে ডিফারেন্ট ইউজারকে তারা ডেলিভার করে ফ্লেক্সিবল অন ডিমান্ড কম্পিউটিং রিসোর্সেস। মানে অন ডিমান্ড মানে আমার ইউজার যেমন ডিমান্ড করবে তার ডিমান্ডের উপরে বেস করে কিন্তু তখনই কিন্তু আমাকে অ্যাপাচে ভিসিএল সে কিন্তু আমাকে সেই পার্টিকুলার কম্পিউটিং রিসোর্সটাকে সে আমাকে অন ডিমান্ড সে কিন্তু ডেলিভার করবে। ওকে, তো এই তিনটে হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের। প্রথম অবজেক্টিভটা বললাম যে আমাকে ফ্লেক্সিবল, আমি একটু 3 থেকে 1-এর দিকে যাচ্ছি, ফ্লেক্সিবল অন ডিমান্ড কম্পিউটিং রিসোর্স আমাকে প্রোভাইড করছে, কম্পিউটিং রিসোর্স আমাকে প্রোভাইড করছে। তারপরে বললাম যে এগুলো বেসিক্যালি এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব সাপোর্ট করে কোনো এডুকেশনাল কোনো ইনস্টিটিউশনকে, এডুকেশনাল কোনো ইনস্টিটিউশন। এবার দেখো এডুকেশনাল ইনস্টিটিউট কেন বলছি না, একটা ধরনের হেভি কোনো হয়তো একটা কোনো সার্ভিসেস, কম্পিউটিং সার্ভিসেস হয়তো কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউটের দরকার, তার পক্ষে সেই সার্ভিস সেই রিসোর্সটা বা সেই কম্পিউটিং রিসোর্সটা হয়তো তার পক্ষে কেনা সম্ভব নয়। ওকে, তার বাজেটারি রিকোয়ারমেন্ট থেকে অনেকটা ছাড়িয়ে যাচ্ছে, হয়তো অনেক কস্টলি। তো যদি আমাকে অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব যদি আমাকে সেই ফেসিলিটি বা সেই সার্ভিসটা যদি আমাকে প্রোভাইড করে, তাহলে আমি অ্যাজ আ ডেভেলপার, অ্যাজ আ রিসার্চার, বা অ্যাজ আ এডুকেশনাল কোনো ইনস্টিটিউশনের হয়তো কোনো মেম্বার হয়ে আমি সেটাকে অ্যাভেল করতে পারবো ফ্রিতে। তো তার জন্য কিন্তু সাপোর্ট এডুকেশনাল ইনস্টিটিউশন তাদেরকে সাপোর্ট করে, কোনো রিসার্চার তাদেরকে সাপোর্ট করছে তাদের কোনো কাজ করার জন্য, কোনো রিসার্চের জন্য হয়তো এই টুলটা দরকার, সেই টুলটা হয়তো তাকে পারচেস করতে হবে, তখন সেই টুলটা কিন্তু সে অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব থেকে বা এই ধরনের যে তোমার ওপেন সোর্স ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম থেকে সেটাকে সে অ্যাভেল করলো, মানে অন ডিমান্ডে সেটাকে সে অ্যাক্সেস করলো। ওকে, তো ডেভেলপার সেদের ক্ষেত্রে কিন্তু এগুলো সুবিধা হয়। আরেকটা আমি মানে অবজেক্টিভ বলেছিলাম, সেটা হচ্ছে যে রিসোর্স প্রভিশনিং করাটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়, রিসোর্স প্রভিশনিংটা অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ যেহেতু এর একটা ওয়েব বেসড একটা ইন্টারফেস থাকে, সেই ওয়েব বেসড ইন্টারফেস থেকে তোমার যে রিসোর্সগুলো দরকার তুমি সেগুলোকে অ্যাভেল করছো, প্রভিশনিং করছো, তা তোমার যেটা হয়ে যাচ্ছে তুমি সেটাকে আবার রিলিজ করে দিচ্ছ,
তো এইভাবে তুমি কিন্তু ঠিক করতে পারো তুমি কতগুলো রিসোর্স তুমি ওর কাছ থেকে তুমি নেবে বা কোন কোন সার্ভিসেসগুলোকে তুমি অ্যাভেল করবে। তো আমরা যদি অ্যাপাচে কম্পিউটিং ভার্চুয়াল ল্যাব ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব যদি আমরা দেখি, আমি তো কিছু নাম বলবো, কিছু আমি তার নাম বলবো, সেগুলোকে তোমরা খুলে মানে দেখতে পাবে, যে সেগুলোকে আমরা গুগলে খুললেও আমরা দেখতে পাবো। আর আমাদের যে কোনো সিস্টেমে রান করে সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, সেই কনসেপ্টটা আমরা যাবো। তো এবার হচ্ছে যে এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব এটা আমরা ব্যবহার করছি, তার তো অনেক অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এডুকেশনে সেটাকে ব্যবহার করতে পারি, আমি সেটাকে রিসার্চে ব্যবহার করতে পারছি, বা আমি কোনো টেস্টিং বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটাকেও ব্যবহার করতে পারি। এগুলো তার হচ্ছে ইউজ কেসেস, আমি কোথায় কোথায় সেগুলোকে ব্যবহার করতে পারবো। ওকে, আর এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব তার যদি আমরা কিছু লিমিটেশন বা কিছু চ্যালেঞ্জেসের কথা যদি আমরা আসি, তো সেক্ষেত্রে আমার অ্যাপাচে কম্পিউটিং ভার্চুয়াল ল্যাব বা অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব তার যদি আমরা আর্কিটেকচারটাকে দেখার চেষ্টা করি, তো যদি আমাদের অত ডিটেলস আমরা যাব না, তো তার মধ্যে আমার একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ওকে, আর ব্যাক এন্ডের সঙ্গে সঙ্গে তোমার থাকছে কিছু ডেটাবেস। ওকে, আর এছাড়া তোমার কিছু হাইপারভাইজার থাকে, আমরা সেখানে পড়েছিলাম ভার্চুয়ালাইজেশন পড়তে গিয়ে আমরা হাইপারভাইজারের কনসেপ্ট আমরা পড়েছিলাম, বা কিছু ফিজিক্যাল সার্ভার কিন্তু সেখানে থাকে, যেগুলোর মধ্যে আমার ভার্চুয়াল মেশিনগুলো হোস্ট করা থাকে। তো এটা হচ্ছে আর্কিটেকচারের একটা ওভারভিউ, যে আমার কিছু আমার ফ্রন্ট এন্ড থাকছে, ব্যাক এন্ড থাকছে, আর ব্যাক এন্ডের সঙ্গে সঙ্গে আমার কিছু ধরো না হয়তো ইউজারের কিছু ডেটা বা ইমেজের কিছু ইনফরমেশন বা রিজার্ভেশনের কিছু ডেটা, সবগুলোকে স্টোর করার জন্য আমার কিছু ডেটাবেস থাকছে। এটা তার আর্কিটেকচারাল কিছু ওভারভিউ। এবার আমরা এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের আমরা কিছু ইউজ কেসেস, স্যার ওটা রিসোর্স কি লেখা? প্রভিশনিং, রিসোর্স ওকে স্যার। প্রভিশনিং। এবার তার কিছু আমরা ইউজ কেসেস আমি দেখবো, যেটা আমি অলরেডি মেনশন করলাম, যে আমরা এডুকেশন সেক্টরে এটাকে ব্যবহার করতে পারি, এডুকেশন। নাম্বার 2 হচ্ছে রিসার্চ, এটা আসলে আমাদের বেসিক্যালি শর্ট নোট আসবে, বা হোয়াট আর দ্য পারপাস অফ অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব, এটা আসবে 2 থেকে 3 নম্বরের কোশ্চেন আসবে। আর এছাড়া আমরা কোনো টেস্টিং বা ডেপ্লয়মেন্টের পারপাসও কিন্তু, বা ডেভেলপমেন্টের পারপাসে আমি এটাকে ব্যবহার করতে পারি। টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট, টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের ইউজ কেসেস, আমি কোথায় সেটাকে ব্যবহার করতে পারি। আর যদি আমি বলি যে কি কি টেকনোলজি, মানে আমার সিস্টেমের কনফিগারেশন কিরকম হওয়া দরকার, বা আমার এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব সে কোন টেকনোলজিগুলোকে সে সাপোর্ট করে, দ্যাট ইজ আ সাপোর্টেড টেকনোলজি। কোন কোন টেকনোলজিগুলোকে সে সাপোর্ট করে, দ্যাট ইজ আ সাপোর্টেড টেকনোলজি। সেই সাপোর্টেড টেকনোলজিগুলোর একটু নামগুলো দেখবো। যেমন ধরে নাও, যদি আমরা তো হাইপারভাইজারের ডিফারেন্ট নাম শুনেছি, যেমন ধরো ভিএমওয়্যারটা আমরা এখানে পড়বো ডিটেলসে, ভিএমওয়্যারটা কিন্তু এখানে ডিটেলসে আছে, এটা অ্যাজ আ টুল, ক্লাউড কম্পিউটিং একটা টুল ভিএমওয়্যার। বা ধরে নাও হয়তো জেন, হ্যাঁ, এই টুলগুলো আমরা সব পড়বো, কেভিএম, এই টুলগুলো সব আমরা পড়বো। ওকে, তাহলে এইগুলো কিন্তু সব তোমার হচ্ছে হাইপারভাইজারের কিছু টুল, হাইপারভাইজার কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাউড কম্পিউটিং এ। এটা কিন্তু হাইপারভাইজারের কিছু টুল বা কিছু নাম বলতে পারো, মানে লাইক হাইপারভাইজার বা এক্সাম্পল অফ হাইপারভাইজার, ভিএমওয়্যার, জেন, কেভিএম। ওকে, তো এই ধরনের তোমার কিছু হাইপারভাইজার থাকতে হবে তোমার মেশিনে বা তোমার সিস্টেমে। আর অপারেটিং সিস্টেম অলমোস্ট সমস্ত অপারেটিং সিস্টেমই সাপোর্ট করে। তো উইন্ডোজে তোমার সমস্ত ভার্সন সাপোর্ট করে, উইন্ডোজ অথবা লিনাক্সের সমস্ত ভার্সন কিন্তু সাপোর্ট করে। ওকে, আর তার সাথে সাথে মানে দ্যাট ইজ আ সাপোর্টেড টেকনোলজি, কোন কোন টেকনোলজিগুলোকে সাপোর্ট করছে আমাদের অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। এবার তার সঙ্গে আমি এবার আসবো কিছু লিমিটেশন বা কিছু চ্যালেঞ্জেস। অ্যাপাচে কম্পিউটিং ভার্চুয়াল ল্যাবের কিছু যদি লিমিটেশন বা চ্যালেঞ্জেস যদি আমরা দেখি, তো আমরা তো ফ্রিতে ইউজ করতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি যখন আমি এটাকে সেট আপ করবো, তো তার জন্য কিন্তু আমার কমপ্লেক্স একটা সেট আপ প্রসিডিওর আছে। তাহলে আমার প্রথম ইয়েটা হচ্ছে যে রিকোয়ার্স কমপ্লেক্স সেট আপ প্রসিডিওর, আমার একটা কমপ্লেক্স সেট আপের দরকার ইনিশিয়ালি। আর যখনই আমার সেট আপটা হয়ে গেল, তখন ধরুন হয়তো আমি সেটাকে নিয়ে কাজ করছি, তারপর ধরুন আমার যখন মেনটেনেন্সের যখন প্রয়োজন পড়বে, তখন মেনটেনেন্সটাও কিন্তু খুব কমপ্লেক্স। তাহলে আমি রিকোয়ার্স কমপ্লেক্স সেট আপ অ্যান্ড মেনটেনেন্স, কারণ আমার প্রথম দিনই তো আর মেনটেনেন্স দরকার নেই, আমার মেনটেনেন্স তোমার ধরুন 6 মাস বা 1 বছর পরে হয়তো মেনটেনেন্সের দরকার, বা আমি হয়তো কোনো কিছু আপডেট করতে চাই, তখন আমার মেনটেনেন্সের দরকার। তো সেটাও কিন্তু খুব কমপ্লেক্স একটা প্রসেস। আর আরেকটা তোমার লিমিটেশন মানে বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে
আমি যেমন ধরো না নর্মাল যেমন ক্লাউডগুলোকে আমরা ব্যবহার করি, যেমন AWS বলো বা অ্যাজিওর বলো বা গুগল ক্লাউড বলো, আমার যত ইউজার AWS এর ইউজার তোমার যত মানে বাড়ুক বা কমুক, কিন্তু AWS এ কিছু যায় আসে না। সে কিন্তু মানে খুবই স্কেলেবল। যত বেশি ইউজার হবে তত কিন্তু সে আরো পারফরমেন্স তোর তার যেমন ছিল সে একই পারফরমেন্সের সঙ্গে সে কাজ করতে পারবে। কিন্তু অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব যদি তোমার ধরো 50টা ইউজার থাকে, হয়তো ধরো আমার এখন কারেন্ট কারেন্ট তোমার ধরো হয়তো 50টা ইউজার থেকে হয়তো তোমার বেড়ে হয়তো 500টা ইউজার হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু আমার নর্মাল যে ক্লাউড প্ল্যাটফর্মগুলো আছে লাইক AWS বা অ্যাজিওর, তো তার মতো কিন্তু অতটা স্কেলেবল নয়, নট অ্যাজ স্কেলেবল। আমার লিমিটেড কিছু ইউজার সেটাকে ব্যবহার করতে পারবে, লিমিটেড কিছু অর্গানাইজেশন সেটাকে ব্যবহার করতে পারবে। তো সেটা কিন্তু মানে ফিক্সড, যখন তোমার নাম্বার অফ ইউজার যখন বেড়ে যাবে তখন বাকি ইউজারগুলো কিন্তু তার সার্ভিসটা আর পাবে না। ওকে, তো নট অ্যাজ স্কেলেবল, নট অ্যাজ স্কেলেবল, নাম্বার 2। আর আমার লোকাল যে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে ডিপেন্ড করবে আমার টোটাল পারফরমেন্সটা। আমার এই ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের টোটাল পারফরমেন্সটা ডিপেন্ড করবে আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে। ওকে, যদি আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার যদি তোমার ভালো হয় তাহলে আমার অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের পারফরমেন্সটা বাড়বে। আর যদি আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার যদি তোমার খারাপ হয় তো সেক্ষেত্রে ওটাও কিন্তু আমার ডিগ্রেড করবে, তার পারফরমেন্সটা কিন্তু তোমার ডিগ্রেড করবে। ওকে, কারণ এটাকে সবসময় আমার ক্লাউডের মানে ক্লাউড হোস্টেড যে তোমার ভার্চুয়াল মেশিন আছে, তো সেখানে কিন্তু এটাকে মানে ডেপ্লয় করতে হয়। মানে আমি এটাকে যদি তোমার ওখানে যদি ডেপ্লয় না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে আমার অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের পারফরমেন্স। আর এই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের তোমার ডিফারেন্ট তার অল্টারনেটিভ আছে। তুমি গুগলে সার্চ করতে পারো ওপেন স্ট্যাক। ওপেন স্ট্যাক কিন্তু একটা ফুল ক্লাউড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তুমি AWS এডুকেট দিয়ে সার্চ করতে পারো, অ্যাজিওর ল্যাব দিয়ে সার্চ করতে পারো। এগুলো সব কিন্তু ক্লাউড বেসড ল্যাব এনভায়রনমেন্ট। ওকে, অ্যাজিওর ল্যাব বা AWS এডুকেট। গুগল ক্লাউড কম্পিউট ইঞ্জিন সার্চ করতে পারো, এটা এডুকেশন বা রিসার্চের জন্য একটা মানে ভার্চুয়াল মেশিন বলতে পারো, গুগল ক্লাউড কম্পিউট ইঞ্জিন। এছাড়া আমাদের VMware vSphere আছে, ভার্চুয়াল মানে প্রাইভেট ভার্চুয়াল ল্যাবের জন্য VMware আছে আর vSphere আছে। তো দ্যাট ইজ আ অল্টারনেটিভ। যদি আমাদের অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব যদি আমরা ব্যবহার করতে না চাই, তখন এর অল্টারনেটিভ আমরা কোনগুলোকে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ আ অল্টারনেটিভ। অনেকগুলো অল্টারনেটিভের কথা বললাম। নাম্বার 1 বললাম ওপেন স্ট্যাক, নাম্বার 2 বললাম AWS এডুকেট বা অ্যাজিওর ল্যাবস বলতে পারো, অ্যাজিওর ল্যাবস। থার্ড বললাম গুগল ক্লাউড কম্পিউট ইঞ্জিন। আর প্রাইভেট ভার্চুয়াল ল্যাবের জন্য বললাম তোমার VMware। এই হচ্ছে আমাদের কিছু অল্টারনেটিভ। তো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব। অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব বললে আমরা এই পয়েন্টের উপরে বেস করে সেটাকে আমরা এক্সপ্লেন করব। আমরা বুঝতে পারলাম সবাই অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের কনসেপ্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এবার আমরা যে কনসেপ্টটাতে আমরা যাবো সেটা হচ্ছে VMware ইন ক্লাউড কম্পিউটিং। আমাদের পরে VMware আছে, তো অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাবের পরে VMwareটা পড়লে আমাদের একটু সুবিধা হবে। VMwareটা আমরা একটু দেখে নেব। VMwareও কিন্তু পরীক্ষায় আসে, এটাও ডিটেলসে আমাদের একটু দেখতে হবে। চলো। স্যার অল্টারনেটিভস এর লাস্ট পয়েন্টটা কি লেখা ছিল? এটা VMware লিখেছিলাম। লাস্ট পয়েন্টটা।
তো এই ভিএমওয়ার এর ক্ষেত্রে কিন্তু ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা কিন্তু একটু দরকার। মানে ভিএমওয়ার হচ্ছে একটা লিডিং প্রোভাইডার্স, যেমন ক্লাউড প্রোভাইডার্স, কিন্তু এরকম এখানে ভিএমওয়ারটা হচ্ছে একটা লিডিং প্রোভাইডার্স। এই ভিএমওয়ার কি প্রোভাইড করে, না সে কি ধরনের সার্ভিসেস প্রোভাইড করে, না সে ক্লাউড কম্পিউটিং এর কিছু সফটওয়্যার সার্ভিসেস প্রোভাইড করে, আর তার সঙ্গে সঙ্গে সে আরো যে সার্ভিসটা প্রোভাইড করে বা যার প্রোভাইডার্স, মেনলি যার প্রোভাইডার্স, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। তাহলে ভিএমওয়্যার হচ্ছে একটা লিডিং প্রোভাইডার অফ ভার্চুয়ালাইজেশন অ্যান্ড ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস। ওকে, তাহলে দুটো জিনিস আমি এখানে বললাম, একটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন আমরা সবাই জানি হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন, ডিফারেন্ট টাইপ অফ ভার্চুয়ালাইজেশন। আর তার সাথে হচ্ছে ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস, ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস। তাহলে এই দুটোর যে লিডিং যে প্রোভাইডার, এই দুটো সার্ভিসেসকে প্রোভাইড করে, তার যে লিডিং প্রোভাইডার্স, সেই লিডিং প্রোভাইডার্সের নামই হচ্ছে ভিএমওয়্যার। ঠিক আছে, তাহলে এই ভিএমওয়্যার ডিফারেন্ট অর্গানাইজেশনকে হেল্প করে বা এনাবেল করে যাতে করে তারা হার্ডওয়্যার প্ল্যাটফর্মের তারা ভার্চুয়াল ভার্সন তৈরি করতে পারে, অপারেটিং সিস্টেমের তারা ভার্চুয়াল ভার্সন তৈরি করতে পারে, স্টোরেজ ডিভাইসের তারা ভার্চুয়াল ভার্সন তৈরি করতে পারে, বা নেটওয়ার্কের তারা ভার্চুয়াল ভার্সন তৈরি করতে পারে। ওকে, তাহলে আমরা ভিএমওয়্যারকে যদি ক্লাউড কম্পিউটিং এর কনটেক্সটে যদি আমরা ভিএমওয়্যারকে যদি একটু বলি, তাহলে ভিএমওয়্যার কিন্তু আমাদের যত রকমের ক্লাউড এনভায়রনমেন্ট আছে, যেমন প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড বা হাইব্রিড ক্লাউড, তো এই সমস্ত ক্লাউডগুলোকে বা এই সমস্ত ক্লাউড এনভায়রনমেন্টগুলোকে মানে তৈরি করতে বা ম্যানেজ করতে আমার ভিএমওয়্যারটা কাজে লাগে। কিন্তু সেই ভিএমওয়্যার যখন এই ডিফারেন্ট টাইপের ক্লাউড এনভায়রনমেন্টকে যখন সে মানে তৈরি করবে বা ম্যানেজ করবে, তার জন্য বেসিক্যালি যে টেকনোলজিগুলোকে সে ব্যবহার করে ভিএমওয়্যার, সেটা হচ্ছে তোমার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। তো সেই ভার্চুয়ালাইজেশন টেকনোলজিগুলোকে ব্যবহার করে ভিএমওয়্যার যত রকম টাইপের ক্লাউড আছে, পাবলিক, প্রাইভেট বা হাইব্রিড, সেই সমস্ত ক্লাউড এনভায়রনমেন্টগুলোকে অ্যাকচুয়ালি তারা বিল্ড করছে বা ম্যানেজ করছে। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য ভিএমওয়্যার। এটাকে আমরা এক কথায় ভিএমওয়্যার বলতে পারি। এবার কিছু ভিএমওয়্যার এর কিছু টেকনোলজিস আছে, এটাকে আমরা এক কথায় বলবো ভিএমওয়্যার ক্লাউড টেকনোলজি। ভিএমওয়্যার এর কিছু ক্লাউড টেকনোলজি আছে এই ভার্চুয়ালাইজেশন সার্ভিসেস এর জন্য। সেই ক্লাউড টেকনোলজিস গুলোর নামগুলো আমরা একটু জানবো, কি কি ভিএমওয়্যার এ কি কি তোমার ক্লাউড টেকনোলজিস আছে। যেমন প্রথম যে ক্লাউড টেকনোলজিসটা মানে ভিএমওয়্যার এর আছে, সেটা হচ্ছে ভিএমওয়্যার ডাবলটা কিন্তু ছোট হাতের, হ্যাঁ, ভিস্ফিয়ার, ভিএমওয়্যার ভিস্ফিয়ার, যেখানে ভিটা ছোট হাতের আর এসটা কিন্তু ক্যাপিটাল, ভিস্ফিয়ার। ওকে, এটা একটা টেকনোলজি, যেটা ভিএমওয়্যার এর একটা মানে ক্লাউড একটা টেকনোলজি। নাম্বার 2 হচ্ছে ভিএমওয়্যার ভি ক্লাউড সুইট, ভি ক্লাউড সুইট। এখানে অনেক নাম মনে রাখতে হবে তোমাকে, কারণ এই টেকনোলজিগুলোর নামগুলো তোমাকে মনে রাখতেই হবে। নাম্বার 3 হচ্ছে ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন, ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন। খুব বেশি নাম আমরা পড়বো না, জাস্ট আর একটা নাম বলবো। তো এই কিছু টেকনোলজি, ভিএমওয়্যার এর কিছু ক্লাউড টেকনোলজি নামগুলোকে আমরা জেনে রাখবো। আরেকটা হচ্ছে আমাদের নাম্বার 4 ভিএমওয়্যার এনএসএক্স। ওকে, তো এটা একটা নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন একটা প্ল্যাটফর্ম। ভিএমওয়্যার ভিস্ফিয়ারটাও একটা ভিএমওয়্যার এর একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। আর ভিএমওয়্যার ভি ক্লাউড সুইট বলেছিলাম, যেখানে আমার ভিস্ফিয়ার, তার সঙ্গে তোমার অটোমেশন, অপারেশন, বিজনেস ম্যানেজমেন্ট সবকে একসাথে অ্যাড করা হচ্ছে। ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন বলেছিলাম, এটা একটা ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম, যার মধ্যে আমার কম্পিউটেশন রয়েছে, স্টোরেজ আছে, নেটওয়ার্কিং আছে, ক্লাউড ম্যানেজমেন্ট সব কিছু আছে একসাথে। আর তারা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট কোনো সলিউশন প্রোভাইড করে কোনো প্রাইভেট বা হাইব্রিড ক্লাউডকে। ওকে, মানে যারা হয়তো প্রাইভেট ক্লাউডের উপর কাজ করে বা যারা ধরুন হয়তো হাইব্রিড ক্লাউডের উপরে কাজ করে, তাদেরকে কিন্তু কমপ্লিট সলিউশন প্রোভাইড করে ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন। আরেকটা বললাম ভিএমওয়্যার এনএসএক্স,
এটা কিন্তু বেসিক্যালি একটা নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, যারা তোমাকে অ্যালাউ করবে তুমি এন্টায়ার নেটওয়ার্কটাকে তুমি সফটওয়্যারের থ্রু দিয়ে বানাতে পারবে। ওকে, আর সফটওয়্যার ডিফাইন্ড যে ডেটা সেন্টার আছে সেগুলোকে তুমি সব খুব সহজে কিন্তু অপারেট করতে পারবে, বা কোনো সিকিউর কোনো ক্লাউড নেটওয়ার্কে তুমি কিন্তু অপারেট করতে পারবে। দ্যাট ইজ আ VMware NSX। আমার কত ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট আমি কিছু ক্লাউড টেকনোলজির কথা মনে রাখবো। এবার এই VMware এর কিছু বেনিফিট আমরা দেখবো, যে VMware ব্যবহার করে আমাদের কি কি বেনিফিট আমরা পাই। কিছু বেনিফিটস আমরা দেখবো। প্রথম বেনিফিটটা হচ্ছে যে সিমলেস ওয়ার্কলোড মাইগ্রেশন। between on premises and cloud। আমার অন প্রিমিসেস ইনফ্রাস্ট্রাকচার আর আমার ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচার, আমি অন প্রিমিসেসে আমি কোনো ইনফ্রাস্ট্রাকচার রাখবো না বলেই তো আমি ক্লাউডের হেল্প নিচ্ছি। তাহলে আমার অন প্রিমিসেস যে ইনফ্রাস্ট্রাকচারে তার যে ওয়ার্কলোডটাকে আমি খুব সহজেই কিন্তু ক্লাউডে আমরা সিমলেসলি আমরা মাইগ্রেট করে ফেলতে পারি, আর সেটা কিন্তু VMware এর জন্য সেটা পসিবল। অতএব এটা আমার একটা বেনিফিট VMware এর। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস অ্যাক্রস এনভায়রনমেন্ট। আমার ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা ক্লাউডকে নিয়ে কাজ করি, আমার পাবলিক এনভায়রনমেন্ট, আমার প্রাইভেট এনভায়রনমেন্ট, আমার হাইব্রিড এনভায়রনমেন্ট। ওকে, তো সেখানে VMware এর থ্রু দিয়ে আমার যত রকমের রিসোর্স, সেই রিসোর্সগুলোকে আমি মানে ইউনিফাইডলি আমি ম্যানেজমেন্ট করতে পারি। ওকে, কোন ক্লাউডের তোমার কি সার্ভিসেস দরকার, কোন ক্লাউডের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস দরকার কিনা, বা কোন ক্লাউডের তোমার স্টোরেজ সার্ভিসেস দরকার, কার অপারেটিং সিস্টেম সার্ভিসেস দরকার, তো সেই সমস্ত জায়গাতে সবটাই কিন্তু রিসোর্সগুলো মানে সমস্ত রিসোর্সগুলোকে আমরা ম্যানেজমেন্ট করতে আমাদের VMware কিন্তু হেল্প করে অ্যাক্রস দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্ট। নাম্বার 3 হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স। হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স, কারণ VMware তো আমাকে মেনলি তো আমাকে ভার্চুয়ালাইজেশন সার্ভিসটা আমাকে প্রোভাইড করে, যার থ্রু দিয়ে আমি হয়তো কোনো হার্ডওয়্যার ভার্চুয়াল মেশিন বা হয়তো তোমার ধরো কোনো অপারেটিং সিস্টেম এগুলোকে আমি বা তার কোনো ভার্চুয়াল ভার্সনকে আমি ব্যবহার করতে পারি, মনে হবে যে আমি ওটাকে সিঙ্গেল ব্যবহার করছি, আর কেউ ব্যবহার করছে না। ওকে, আমার একটা স্টোরেজ ডিভাইস আছে, সেই স্টোরেজটাকে হয়তো তোমার মনে হবে যে তুমি একাই ব্যবহার করছো, কিন্তু সেই স্টোরেজটাকে হয়তো একসাথে হয়তো তোমার মতন আরো হয়তো 5 লাখ ইউজার সেটাকে ইউজ করছে। সবাই কিন্তু ভাবছে যে ওটা কিন্তু আমার জন্য স্পেশালাইজড বা স্পেসিফিক, সেটা কিন্তু নয়। অর্থাৎ হাই অ্যাভেলেবিলিটি, আমার যে কোনো রিসোর্স যেগুলো আমাকে VMware প্রোভাইড করে, বা যে ক্লাউড কম্পিউটিং সার্ভিসেসগুলো আমাকে প্রোভাইড করে, তো সবটাই কিন্তু আমরা যখন আমাদের ডিমান্ড তখন কিছু সেটাকে আমরা মানে অ্যাক্সেস করতে পারি, সবসময় সেটা অ্যাভেলেবেল। আর ফল্ট টলারেন্স, যদি কোনো ফল্ট হয়, যদি কোনো ফল্ট আসে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিকভারও করে দেওয়া হয়, এটাও কিন্তু VMware এর একটা মানে বেনিফিট বলতে পারো। নাম্বার 4, কস্ট অপটিমাইজেশন। এখানে আমাদের কস্ট অপটিমাইজেশন করা হয়। কোনো কারণে হয়তো তুমি একটা সার্ভিসেস ব্যবহার করতে গিয়ে তোমার হয়তো কস্টটা হয়তো বেশি পড়ছে, তো সেক্ষেত্রে কিছু রিসোর্স মানে পোলিং করে বা অটোমেশন করে তোমার কস্টটাকে কিন্তু অপটিমাইজ করে দেওয়া হবে, যাতে করে তোমার মনে না হয় যে আমি এই পার্টিকুলার আমার এই রিসোর্স বা আমার এই সার্ভিসটা অ্যাক্সেস করার জন্য যে কস্টটা তোমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তখন যদি তোমার কস্ট অপটিমাইজেশন যদি না থাকে, তাহলে তুমি কিন্তু সেই সার্ভিসটা তুমি অ্যাভেলই করতে পারবে না, আর সেই সার্ভিসটা অ্যাভেল করতে না পারলে তোমার কোম্পানির তো বড় কিছু ক্ষতি হয়ে যাবে।
কিন্তু তোমার সার্ভিসও দরকার, তুমি বেশি টাকা তুমি খরচাও করতে চাইছো না, তখন সেখানে কিন্তু তোমার কস্ট অপটিমাইজেশন দরকার। আর সেটা করতে কিন্তু ভিএমওয়ার কিন্তু খুব সহজেই রিসোর্স পোলিং করে বা অটোমেশন করে কিন্তু কস্টটাকে অপটিমাইজ করে দেয়। আর সবসময় যখন তুমি কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার যখন তুমি চুজ করবে, তো সেক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে যে ওই ক্লাউড প্রোভাইডার্সের সাথে কোন ভিএমওয়্যার আছে, বা সেই ক্লাউড প্রোভাইডার্সটা সে ভিএমওয়্যার কম্পেটেবল কিনা। যদি কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার ভিএমওয়্যার কম্পেটেবল না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার তো ফ্লেক্সিবিলিটি আসবে না। তুমি যত ফ্লেক্সিবল হতে চাইবে, তাহলে তখন তোমাকে কিন্তু চুজ করতে হবে যে কোনো একটা ক্লাউড প্রোভাইডার্স যেটা কিনা ভিএমওয়্যার কম্পেটেবল। তাহলে এখনকার দিনে ক্লাউড সার্ভিস প্রোভাইডার শুধুমাত্র চুজ করলেই হয় না। এই ক্লাউড সার্ভিস প্রোভাইডার চুজ করার সঙ্গে সঙ্গে সেটাও দেখে নিতে হয় যে সেই ক্লাউড সার্ভিস প্রোভাইডারটা ভিএমওয়্যার কম্পেটেবল কিনা। কারণ ভিএমওয়্যার কম্পেটেবল হলে বুঝতে পারছো যে আরো কি কি ফিচার্স আমরা সেখান থেকে পেতে পারছি বা পেতে পারি। তো তাহলে সেক্ষেত্রে আমার সার্ভিসেসটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেনিফিট অফ দ্য ভিএমওয়্যার। এবার এই ভিএমওয়্যারকে আমি কোথায় কোথায় আমরা এটাকে কোথায় ব্যবহার করতে পারি না, দ্যাট ইজ দ্য ইউজেস বা ইউজ কেসেস বলতে পারো। ইউজ কেসেস বলতে পারো, সব থেকে বেস্ট হয় ইউজ কেসেস। আমি এটাকে কোথায় কোথায় ব্যবহার করি না, যত এন্টারপ্রাইজ ডেটা সেন্টার যা আছে, বেশিরভাগ ক্ষেত্রে এন্টারপ্রাইজ তোমার ডেটা সেন্টার তোমার যা যা আছে ম্যাক্সিমামই কিন্তু ভিএমওয়্যার ব্যবহার করে। এন্টারপ্রাইজ ডেটা সেন্টার তোমার যত আছে তারা সবই কিন্তু তোমার ভিএমআর ব্যবহার করে। ভিএমআর ব্যবহার করা মানে তারা ভার্চুয়ালাইজ সার্ভার ব্যবহার করছে, ভার্চুয়ালাইজ স্টোরেজ ব্যবহার করছে, দ্যাট ইজ দ্য ভিএমওয়্যার। তুমি যদি ভাবো যে তোমার অ্যাপ্লিকেশন গুলোকে তুমি মানে মডার্নাইজেশন করতে চাইছো, তখন সেক্ষেত্রে তোমাকে ভিএমআর ব্যবহার করতে হবে। দ্যাট ইজ অ্যাপ্লিকেশন মডার্নাইজেশন। তুমি 10 বছর আগে একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করেছিলে, সেটাকে নিয়ে তুমি এখন কাজ করছো। তো সেই অ্যাপ্লিকেশনটা তো আরো ভালো ভালো ফিচার্স এখন মার্কেটে চলে এসছে, তোমাকে তো মডার্নাইজেশন করতে হবে, তখন তুমি ভিএমআর ব্যবহার করো। ওকে, তুমি সেখানে ক্লাউডের কোনো অ্যাপ ব্যবহার করো, লিগেসি কোনো অ্যাপ ব্যবহার করো, তাই না? আর নাম্বার 3 হচ্ছে যে ভার্চুয়াল ডেস্কটপ ডেপ্লয়মেন্ট বা ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার ডেপ্লয়মেন্ট। ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার ডেপ্লয়মেন্ট পারপাসও তুমি কিন্তু ভিএমওয়্যারটাকে ব্যবহার করতে পারো। আমরা ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন পড়েছিলাম, মনে আছে? ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমি ভার্চুয়াল ডেস্কটপের যে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি সেটাও কিন্তু তোমার ডিপ্লয় করতে পারছি। ওকে, আমি আমার ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার আমি ক্লাউড দিয়ে অ্যাক্সেস করতে পারছি বা রিমোটলি অ্যাক্সেস করতে পারছি, তাকে আমি অন্য কোথাও ডিপ্লয় করতে পারছি। সেটা কিন্তু তোমার ভিএমওয়্যার এর জন্য কিন্তু সেখানেও কিন্তু ভিএমওয়্যার কাজে লাগে। ওকে, আর এছাড়া আমি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো বা কোনো সফটওয়্যার টেস্টিং পারপাসেও বা টেস্টিং এনভায়রনমেন্টেও ভিএমওয়্যার কিন্তু ব্যবহার করা হয়। টেস্টিং এনভায়রনমেন্টেও কিন্তু ভিএমওয়্যারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভিএমওয়্যার এর বেসিক কনসেপ্ট। যদি ভিএমওয়্যার আমাদের শর্ট নোট দেয়, তাহলে ভিএমওয়্যার সম্বন্ধে আমরা যেগুলো পড়েছি সেগুলো সাফিসিয়েন্ট। ওকে, আমি এখানে বেনিফিট বললাম, কি ফিচার্স, ইউজেস বলেছি, কিছু টেকনোলজি কথা বলেছি, আর ভিএমওয়্যার সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছি। ওকে, আর যদি ভিএমওয়্যার যদি তোমাকে কিছু চ্যালেঞ্জেস বলে, চ্যালেঞ্জেস কিছু আমরা একটু বলি, 2-3টে পয়েন্ট যদি বলা যায় চ্যালেঞ্জেস নিয়ে ভিএমওয়্যার এর, কারণ তাতে কিছু চ্যালেঞ্জেস তো থাকবেই। তো প্রথম চ্যালেঞ্জেসটা হচ্ছে যে ভিএমওয়্যার তুমি ইউজ করতে পারো, কিন্তু ভিএমওয়্যার ইউজ করার জন্য তার যে লাইসেন্সিং এর যে কস্টটা সেটা কিন্তু অনেকটা বেশি। অতএব লাইসেন্সিং কস্ট ইজ হাই বা ক্যান বি হাই, এটা একটা প্রবলেম। আর যখন ভিএমওয়্যারটাকে তুমি হাইব্রিড কোনো এনভায়রনমেন্টে যখন তুমি এটাকে ম্যানেজ করতে যাবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লেক্সিটি তখন বেড়ে যাবে।
কমপ্লেক্সিটি ইন ম্যানেজিং হাইব্রিড এনভায়রনমেন্টে তোমার কিন্তু কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। ওকে, আর মাইগ্রেশনের ক্ষেত্রে কোনো সময় মাইগ্রেশনের ক্ষেত্রে এটা একটু সমস্যা হয়। আমি একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে ধরো মাইগ্রেট করব, এই মাইগ্রেশনের সময় কিন্তু কিছু সমস্যা হয়। আমার হয়তো পুরোনো একটা ভিএমআর এর সেটআপ ছিল, আমি সেটাকে হয়তো নতুন কোনো সিস্টেম হয়তো ক্লাউডে সেটাকে মাইগ্রেট করব আমার নেটিভ প্ল্যাটফর্মে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ মাইগ্রেশনটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই তিনটে আমরা চ্যালেঞ্জেস আমরা ভিএমআর সম্বন্ধে আমরা জানতে পারি। তো আর ভিএমআর এ তোমার যে সমস্ত ক্লাউড প্রোভাইডার্স ভিএমআর এর সাথে কাজ করে, তো তাকে আমরা বলতে পারি ভিএমওয়্যার ক্লাউড পার্টনার্স। ভিএমওয়্যার ক্লাউড পার্টনার্স কারা কারা আছে? ভিএমওয়্যার এর ক্লাউড পার্টনার্স কারা কারা আছে? এডব্লিউএস ভিএমওয়্যার সঙ্গে কাজ করে। ওকে, এডব্লিউএস কিন্তু কাজ করে, তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি ভিএমওয়্যার ক্লাউড অন এডব্লিউএস। তার মানে এডব্লিউএস কিন্তু ভিএমওয়্যার সাথে কাজ করে। অ্যাজিওরও ভিএমওয়্যার সাথে কাজ করে, সেটাকে বলা হয় অ্যাজিওর ভিএমওয়্যার সলিউশন। অ্যাজিওরও কাজ করে ভিএমওয়্যার এর সাথে, গুগল ক্লাউডও কাজ করে ভিএমওয়্যার এর সাথে, তাকে বলা হয় গুগল ক্লাউড ভিএমওয়্যার ইঞ্জিন। আর ওরাকেল ক্লাউডেরও কিন্তু একটা ভিএমওয়্যার সলিউশন আছে, সেটাকে বলা হয় ওরাকেল ক্লাউড ভিএমওয়্যার সলিউশন। ওকে, তো এটা হচ্ছে ভিএমওয়্যার এর কিছু ক্লাউড প্রোভাইডার্স, কিছু ক্লাউড পার্টনার্স, অ্যাকচুয়ালি কিছু ক্লাউড পার্টনার্স যারা ভিএমওয়্যার এর সাথে যারা কাজ করে। কোন কোন ক্লাউড প্রোভাইডার্স ভিএমওয়্যার এর সাথে কাজ করে? ঠিক আছে, এটা বুঝতে পারলাম সবাই? এটা বুঝতে পেরেছি? ভিএমওয়্যার সবাই বুঝতে পেরেছি? স্যার বেনিফিটস এর লাস্ট পয়েন্টটা কি লিখেছেন? এটা প্লাস ভিএমওয়্যার। লাস্ট পয়েন্টটা লিখেছি, বেনিফিটস এর লাস্ট পয়েন্ট লিখেছি না? বেনিফিটস এর, হ্যাঁ, ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স প্লাস ভিএমওয়্যার কম্প্যাটেবল। তুমি যখনই কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার তুমি চুজ করবে, তোমাকে দেখতে হবে যে সেই ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সাথে সেটা কি কোনো ভিএমওয়্যার এর সাথে কম্প্যাটেবল। যেমনটা আমি এখানে এক্সাম্পলগুলো দেখালাম তোমাকে, যে কোন কোন ক্লাউড প্ল্যাটফর্মস তোমার ভিএমওয়্যার এর সাথে কম্প্যাটেবল, যেমন এডব্লিউএস, অ্যাজিওর, গুগল ক্লাউড, ওরাকেল ক্লাউড, সবাই কিন্তু ভিএমওয়্যার কম্প্যাটেবল। ঠিক আছে, সবাই কিন্তু ভিএমওয়্যার কম্প্যাটেবল। আর এখানে এই চ্যাপ্টারের মধ্যে এবার যেগুলো আমরা পড়বো, যেমন মাইক্রোসফটের কিছু ক্লাউড সার্ভিসেস। তো মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসেস বলতে তোমার অ্যাজিওর, মাইক্রোসফটের তো অ্যাজিওর ক্লাউড সার্ভিসেস আছে। গুগলের কিছু ক্লাউড অ্যাপ্লিকেশন পড়বো, আর অ্যামাজনের কিছু ক্লাউড সার্ভিসেসে পড়বো। তাহলে আমরা এখন এর পরে তোমার যে তিনটে লার্জেস্ট ক্লাউড প্রোভাইডার্সের আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখবো, যেমন মাইক্রোসফট অ্যাজিওর, গুগল ক্লাউড অ্যাপ্লিকেশন, আর তার সঙ্গে হচ্ছে অ্যামাজন ক্লাউড অ্যাপ্লিকেশন। মেন টপিকগুলো কিন্তু আমরা এখানে প্রথমে দুটো টপিক আমরা পড়ে নিয়েছি। ক্লাউড পারফরমেন্স মনিটরিং টুলস আমরা অলরেডি পড়ে নিয়েছি আগে, অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব আমরা পড়লাম, ভিএমওয়্যারটাও আমরা পড়লাম। আর এরপরে ছোট্ট একটা কনসেপ্ট আছে, সেই ছোট্ট কনসেপ্টটা যদি আজকে একটু ক্লারিফাই করে নেওয়া যায়, তাহলে এরপরে আমাদের যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ওই তিনটে পার্টিকুলার ক্লাউড প্রোভাইডার্সের কিছু অ্যাপ্লিকেশন। তো সেটা আমাদের আর হয়তো একদিন পড়লেই হয়তো সেটা আমাদের শেষ হয়ে যাবে, বা হয়তো আগের কিছু কিছু যে জায়গাগুলো তোমার বাকি আছে, দু একটা পয়েন্ট হয়তো বাদ থাকতে পারে কোনো কোনো ইউনিটের ক্ষেত্রে, সেটা তোমরা একটু দেখবে, কোন পয়েন্টগুলো সিলেবাস থেকে একটু দেখবে কোন পয়েন্টগুলো বাদ আছে। ম্যাক্সিমামটাই কভার হয়ে গেছে, দু একটা হয়তো সাব টপিক হয়তো বাদ থাকতে পারে,
সেটা একটু দেখবে, দেখে আমরা সেটাকেও কভার করব। আমাদের হয়তো আর 2টো ক্লাস, ম্যাক্সিমাম 2টো ক্লাস লাগবে। আর আমি একটা ক্লাসের মধ্যে একটা পার্টিকুলার ক্লাসে কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলবো, ঠিক আছে? আমি অ্যাজ সাচ সাজেশন কিন্তু সেভাবে আমি মানে খাতায় কলমে লিখে দেবো না, আমি কিন্তু ক্লাসে সাজেশনটা দেবো। তো সেটা কোন কোন ক্লাসে দেবো সেটা আমি মেনশন করব গ্রুপে, সেই ক্লাসে কিন্তু সবাই জয়েন করবে। ওকে, যারা জয়েন করবে তারাই সাজেশনটা পাবে, আমি কিন্তু কোনো গ্রুপে সাজেশন আমি শেয়ার করব না। তো আরেকটা কনসেপ্ট যেটা দেখার সেটা হচ্ছে ক্লাউড সিম। ক্লাউড সিমের কনসেপ্টটা একটু আমাদের দেখতে হবে। খুব ছোট্ট করে আমি এটাকে বলবো। ক্লাউড সিমে কিন্তু স্পেলিংটা এরকম ভাবেই লেখা হয়, হ্যাঁ, সিটা ক্যাপিটালে হয় আর এসটাও ক্যাপিটালে হয়। এটা ক্লাউড সিম। এটাকে আমি একটু খুব ডিটেলসে যাবো না ক্লাউড সিম নিয়ে, খুব সংক্ষেপে একটু এটাকে এলাবোরেট করবো, খুব সংক্ষেপে। ওকে, ক্লাউড সিমটাকে আমরা খুব সংক্ষেপে একটু ডিসকাস করি। আর আমি তো তোমাদের ইয়ার সলিউশন তো আমি অলরেডি তো দিয়েছি। তোমাদের নিজেদের মধ্যে মারামারি হয়, এই হয়, কোন একজন পার্টিকুলার কেউ করে বা কেউ করে আবার কেউ শেয়ার করে না, হ্যাঁ। তো সেই জন্য আমি দেখলাম যে দরকার নেই ঝামেলার, আমি করে দিই। তো সেই জন্য আমি করে ওটাকে পাঠিয়ে দিয়েছি। আর সাজেশন দেওয়ার পর তোমাদের যদি মনে হয় সেটাকে সলভ করবে, নিজেরা সলভ, সমস্ত তো নোটস আছে, একবার টু দা পয়েন্ট নোটস আছে, তো নিজেরাই সেটাকে সলভ করে নিজেরাই পড়তে পারবে, অত সমস্যা কিছু নেই। হুম, সমস্যা কিছু নেই। আমি মেশিন লার্নিং এরও আমি 2023-24-এর 23টা অলরেডি সলভ করা আছে, আমার আগের ব্যাচে ওরা করেছে, আর 24টা হয়তো সলভ করে ওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর ইকোনমিক্স তো আমি ভিডিও শেয়ার করেছি, তার সফট কপিটা আমি কালকে কিছু শেয়ার করেছি, একটু দেখবে তোমরা ইকোনমিক্সের ক্লাসরুমটা, সেখানে ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপের মোস্ট প্রবাবলি 2023-এর ইয়ার সলিউশনটা আছে, একটু দেখবে, কালকে আমি শেয়ার করেছি অলরেডি। স্যার স্যার বলছি ইয়ার সলিউশন গুলো ভিডিও আকারে না দিলে পিডিএফ আকারে দিলে ভালো দিয়েছি তো, হতো। দিয়েছি তো, দিয়েছি তো। ওকে স্যার। কোনটা কোনটা তোমার স্যার দরকার? স্যার স্যার এটা বলছি যে বলো। স্যার বলছি যে ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপের সাজেশন তো স্যার তুমি দেবে? না, সাজেশনটা ওটা স্যার দেবে, আমি তোমাদের পড়াই ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ। মানে স্যার আছে, ঠিক আছে। আমি সাজেশন দিলে তোমার তার থেকে স্যার দিলে তো সেটা তো আরো বেশি ইফেক্টিভ, কারণ স্যার সাবজেক্টটা পড়ায় প্রতি বছর, স্যারই সাজেশন দেয় ওটায়। আর ওটা স্যার যে সাজেশন দেয় সেখান থেকে সব সব কোশ্চেন কমন আসে, ঠিক আছে? আচ্ছা আমি স্যার, আমি ঠিক সেখানে আছে। আমি সাজেশনটা আমি দেখি, আমি সাজেশনটাকে আমি দেখি যে সেটা ঠিক আছে না ঠিক, হ্যাঁ, আমি দেখে তো বুঝতে পারি যে ঠিক আছে না ভুল আছে, সেটা আমি দেখি, মানে আমি সেটা ভেরিফাই করি, তারপরে সাজেশনটা পাস করি, ঠিক আছে? অর্থাৎ স্যার আচ্ছা স্যার। সাজেশনটা স্যারই দেবে, হ্যাঁ, তোমরা সেইগুলো কোশ্চেন গুলোকে পড়বে, সেখান থেকেই কোশ্চেন আসবে। আর স্যারের ক্লাসটা কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ, বিশেষ করে ইকোনমিক্সের কোশ্চেন কিন্তু অত সহজ কোশ্চেন হয় না। হুম, যতটা মনে হচ্ছে পরীক্ষার আগে দিয়ে আমরা শেষ করে ফেলবো, সেই ব্যাপারটা কিন্তু হয় না। যারা রেগুলার ক্লাসটা করেছে ইকোনমিক্স বা এন্টারপ্রেনারশিপের, তাদের কিন্তু পরীক্ষার সময় তাদের কিন্তু অনেকটা তারা মানে এগিয়ে থাকবে। ওকে, যাই হোক, নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করতে হবে, আমি কিছু নিউমেরিক্যালও শেয়ার করেছি, দেখে নিও। তারপরে তো আগের বছরের সাজেশনটা আমার, ওটা আমার সলিউশন করা আছে, আমি ঠিক সময়ে দেব, এখন নয়, ঠিক সময় আমি ওটাকে শেয়ার করব, ঠিক আছে? আর এবারে সাজেশনটা তো স্যার দিক, তারপরে সেগুলোকে কিছু যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে তোমরা নিজেরা সলভ করবে, সেগুলো তোমরা নিজেরা নোটস থেকে দেখে নিয়ে পড়বে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর পড়তে কিন্তু শুরু করে দাও। আর আজকে অবশ্য তোমার 10 তারিখ, 11 তারিখ, তোমার তো 20 থেকে পরীক্ষা, মানে 1 মাসের বেশি আছে। যাই হোক, তো 4টে সাবজেক্ট 1 মাসের বেশি মানে অনেক টাইম, অনেক টাইম। আর আমরা হয়তো নেক্সট মান্থের 10 তারিখের মধ্যে সবকিছু আমরা কভার করে দেবো, মানে আমরা 10 তারিখের মধ্যে কভার করে দেবো, মানে তোমরা 10 দিন তোমরা পুরো স্টাডি লিভ পেয়ে যাবে তোমাদের নিজেদের পড়ার জন্য। এখনো তো স্টাডি লিভ তো আছে, সপ্তাহে 4টে দিন ক্লাস হয়, বাকি দিনগুলো তো তোমাদের তো মানে ক্লাস অফই থাকে, তাই না? বেশ, যাই হোক, চলো আমরা একটা ক্লাউড সিমটা নিয়ে একটু পড়ে নিই, অবশ্য আজকে টাইমটা আমার শর্ট আছে।
8:42 হয়ে গেল অলরেডি। বেশ, একটু খুব শর্টে বলে দিই, আমি নেক্সট দিন হয়তো এটাকে আর একটু এলাবোরেট করবো। আজকে খুব শর্টে বলে দিই, সেটা হচ্ছে যে ক্লাউড সিম এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক। এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক, আর যে ফ্রেমওয়ার্কটাকে ডেভেলপ করেছে একটা ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সেই কোম্পানিটার নাম হচ্ছে ক্লাউডস। সেই কোম্পানিটার নামই হচ্ছে ক্লাউডস। আমি কেন ক্যাপসে লিখলাম না, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেমস। ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তার জন্য নামটা দিয়েছি ক্লাউডস। তো এটা এই যে ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এটা কিন্তু বেসিক্যালি একটা ল্যাবরেটরি। এটা কিন্তু বেসিক্যালি একটা ল্যাবরেটরি। তো যেখানে এটা মেলবোর্নে আছে, ইউনিভার্সিটি অফ মেলবোর্নে আছে এটা। তো এখানে কিন্তু ক্লাউড সিম ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে এই ল্যাবরেটরিতে। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ডেভেলপ হয়েছে। আর এই ফ্রেমওয়ার্কটা বা এই ক্লাউড সিম ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করে আমরা কোনো ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার কে বা কোনো ক্লাউড কম্পিউটিং সার্ভিসেসকে আমরা মডেলিং করতে পারি, সিমুলেটিং করতে পারি, আর এক্সপেরিমেন্টিং করতে পারি। তাহলে এ কিন্তু কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স নয়, এ যত তোমার ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের উপরে কাজ করে ক্লাউড সিম। এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক। তাদের উপর কি কাজ করে না, তাদের উপর তোমার মডেলিং করতেও হেল্প করে। নাম্বার 2 হচ্ছে ও সিমুলেটিং করতে পারে। আর ওই ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভিসেসগুলোর ওপরে এই ক্লাউড সিম কিন্তু এক্সপেরিমেন্টিংও করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লাউড সিম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাউড সিম। তাহলে এই ক্লাউড সিমটা ইট ইজ ইউজড ফর মডেলিং, সিমুলেশন বা সিমুলেটিং, এক্সপেরিমেন্টিং উইথ ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার। উইথ ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার, আমার যত ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের মডেলিং করা, তাদের সিমুলেটিং করা, তাদেরকে তোমার এক্সপেরিমেন্টেশন করা তাদের উপরে, বা যত ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভিসেস আছে তাদের উপরে কাজ করে কিন্তু ক্লাউড সিম। তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে মডেলিং করা, তার উপরে কিন্তু কাজ করে হচ্ছে ক্লাউড সিম। কিন্তু ক্লাউড সিম তার মানে এটা ভাববে না ক্লাউড সিম কিন্তু কোনো ক্লাউড প্ল্যাটফর্ম নয়। যেমন ধরো AWS বা অ্যাজিওরের মতন কিন্তু কোনো ক্লাউড প্ল্যাটফর্ম নয়। এটা একটা ফ্রেমওয়ার্ক যেটাকে ডেভেলপ মানে করা হয়েছে এই সমস্ত ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভিসেসগুলোর উপরে মডেলিং করতে, সিমুলেটিং করতে আর এক্সপেরিমেন্টিং করতে। তার জন্য তোমার যে ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করা হয়েছে তার নাম হচ্ছে ক্লাউড সিম। আর এই ক্লাউড সিমটাকে তোমার ডেভেলপ করেছে ক্লাউডস ল্যাবরেটরি, যেটা আমাদের ইউনিভার্সিটি অফ মেলবোর্নে আছে। ওকে, তো তারা এটাকে ফার্স্ট ডেভেলপ করেছে ক্লাউড সিমকে। আর ক্লাউড সিমের থ্রু দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, মডেলিং করতে পারি, সিমুলেটিং করতে পারি, এক্সপেরিমেন্টিং করতে পারি। কার উপরে না, ক্লাউড কম্পিউটিং কোনো ইনফ্রাস্ট্রাকচার বা ক্লাউড কম্পিউটিং কোনো সার্ভিসেসের উপরে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাউড সিম। আর এই ক্লাউড সিমটা বেসিক্যালি একটা জাভা বেসড একটা সিমুলেশন টুল কিট। ওকে, জাভা বেসড একটা সিমুলেশন টুল কিট, যার থ্রু দিয়ে এটাকে আমরা কোনো একাডেমিক বা রিসার্চ পারপাসে ব্যবহার করতে পারি। হয়তো কোনো রিসার্চার হয়তো তার কাজই হচ্ছে যত ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপরে হয়তো রিসার্চ করা, যে কোনটার কি সমস্যা আছে, কোনটার কি ড্রব্যাক আছে, হ্যাঁ, কোনটার কি ভালো দিক আছে, কোনটার কি খারাপ দিক আছে, এটাও কিন্তু একটা রিসার্চের এরিয়া। তারা তখন কিন্তু এই ধরনের ক্লাউড সিম টুলস গুলো ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের সিমুলেশন করতে পারবে। ওকে, তারা কিন্তু এটাকে একাডেমিক পারপাসে ব্যবহার করতে পারবে বা রিসার্চ পারপাসে তারা ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি রিসার্চারদের কাজে লাগে কেন না, এই ক্লাউড সিম টুলটার ব্যবহার করে বা হেল্প নিয়ে বা ক্লাউড সিম ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করে তারা ডিফারেন্ট ক্লাউড কনফিগারেশন গুলোকে তারা টেস্ট করতে পারে। ওকে, যে আমি AWS ক্লাউডে আমি রিয়েল ইউজার বা আমি মানে রিয়েলি এটাকে ব্যবহার করছি বলে আমি সেটাকে করতে পারবো তা কিন্তু নয়।
তুমি যদি অ্যাজ আ রিসার্চার যদি তুমি কাজ করো, তুমি কিন্তু ওই AWS বা গুগল ক্লাউড বা তোমার ধরো না এদিকে মাইক্রোসফট অ্যাজিওর তুমি না রিয়েল ইউজার না হয়েও তুমি কিন্তু ক্লাউড সিম টুলস ব্যবহার করে তুমি কিন্তু তার উপরে ডিফারেন্ট কনফিগারেশন গুলো তুমি মানে তুমি চেক করতে পারো বা টেস্ট করতে পারো যে তার কনফিগারেশন গুলো ঠিকঠাক আছে কিনা। তোমাকে জানতে হবে অবশ্যই ক্লাউড সম্বন্ধে, তবে তুমি তো দেখে বুঝতে পারবে যেটা ঠিক আছে না ভুল আছে। দ্যাট ইজ আ ক্লাউড সিম। ওকে, তো এটা বেসিক্যালি কিন্তু জাভা বেসড একটা সিমুলেশন টুল কিট। এটা অ্যাকচুয়ালি জাভা বেসড একটা সিমুলেশন টুল কিট। আর যত সিমুলেশন বেসড যত তোমার টুল কিট বা সিমুলেশন যত সফটওয়্যার আছে না, ম্যাক্সিমাম সফটওয়্যার কিন্তু C++ আর জাভা দিয়ে ডেভেলপ করে। হ্যাঁ, যেমন সিমুলেশন টুল যেমন যেমন ধরো NS2, নেটওয়ার্ক সিমুলেটর 2, নেটওয়ার্ক সিমুলেটর 3, সব কিন্তু তোমার C++ আর জাভা দিয়ে ডেভেলপ করা। সিমুলেশন টুল কিট বা সিমুলেশন টুল। এবার এই ক্লাউড সিমের তোমার কিছু ফিচার্স আমরা কয়েকটা ফিচার্স আমরা দেখবো ক্লাউড সিমের। এতক্ষণ ধরে আমরা ইন্ট্রোডাকশন বলছিলাম, ক্লাউড সিমের কিছু ইন্ট্রোডাকশন দেখলাম, এবার আমরা কিছু ফিচার্স দেখবো। ওকে, এটা হয়তো আমি আজকে শেষ করতে পারবো না, এটা হয়তো আমি নেক্সট দিন শেষ করবো। আজকে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখছি ক্লাউড সিম সম্বন্ধে। তো আমার যত ডেটা সেন্টার আছে, যত ভার্চুয়াল মেশিন আছে, যত নেটওয়ার্ক আছে, তাদেরকে মডেলিং করতে বা তাদের তোমার মডেলস তৈরি করার জন্য কিন্তু বেসিক্যালি আমার ক্লাউড সিম আমাকে হেল্প করে। তাই বলতে পারি যে মডেলস, ডেটা সেন্টার, হোস্ট, ভার্চুয়াল মেশিন, নেটওয়ার্কস এক্সেট্রা, সবাইকে মডেলিং এর জন্য কিন্তু আমাদের ক্লাউড সিমটা কাজে লাগে। আর সেকেন্ড হচ্ছে আমরা এই ক্লাউড সিম টুলসের ব্যবহার করে বা ক্লাউড সিম ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করে আমরা ডিফারেন্ট টাইপের টেস্টিং করতে পারি। আমরা সেখানে লোড ব্যালেন্সিং করতে পারি, যে আমার এই পার্টিকুলার ক্লাউড প্রোভাইডার্সের লোড ব্যালেন্সিং করতে পারি, আমরা সেখানে শিডিউলিং করতে পারি, আমরা সেখানে কোনো এনার্জি এফিশিয়েন্ট অ্যালগোরিদমগুলোকে আমরা টেস্ট করতে পারি। তো অতএব আমাকে এই ক্লাউড সিম যে টুলসটা সে কিন্তু আমাকে এনাবেলস করছে টেস্টিং অফ লোড ব্যালেন্সিং, শিডিউলিং এক্সেট্রা। ওকে, আর এছাড়া আমরা লার্জ স্কেলে ক্লাউড এনভায়রনমেন্ট, যত ক্লাউড এনভায়রনমেন্ট আছে সেগুলোকে সিমুলেট করার জন্য কিন্তু আমাকে ক্লাউড সিমটা আমাকে হেল্প করে। আমি ফার্স্টই বলেছি যে আমাকে সিমুলেটিং করতে হেল্প করে, বা যাতে সিমুলেশন টুল অ্যাকচুয়ালি বা সিমুলেশন একটা ফ্রেমওয়ার্ক, মডেলিং করতে হেল্প করে। অতএব লার্জ স্কেলের তোমার যত বড় বড় তোমার ক্লাউড এনভায়রনমেন্ট আছে সেগুলোকে সিমুলেট করতে কিন্তু ক্লাউড সিম ব্যবহার করা হয়। সিমুলেট লার্জ স্কেল ক্লাউড এনভায়রনমেন্ট। That is the features of cloud SIM. এবার আমরা এই ক্লাউড সিমের যদি আমরা একটা আর্কিটেকচার দেখি, ক্লাউড সিমে তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, যে লেয়ারে তোমার ডিফারেন্ট কম্পোনেন্ট কাজ করে। তো আমি জাস্ট বলবো যে কি কি কম্পোনেন্ট আছে আমাদের ক্লাউড সিমের মধ্যে, বা ক্লাউড সিম তোমার কি কি কম্পোনেন্টগুলোকে নিয়ে কাজ করতে পারে, বা তার আর্কিটেকচারের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে ক্লাউড সিমের, সেই কম্পোনেন্টগুলোর নামগুলো একটু জাস্ট জানবো, বা কি কি কম্পোনেন্ট দিয়ে ক্লাউড সিম আর্কিটেকচার তোমার কনসিস্ট হয় সেটাও বলতে পারো। তো আমি এখানে কম্পোনেন্ট আর তাদের তোমার ডেসক্রিপশনগুলোকে লিখবো, বা শর্টে ডেসক্রিপশনগুলোকে বলবো, সেই কম্পোনেন্টগুলোর পারপাস কি অ্যাকচুয়ালি, সেই কম্পোনেন্টগুলোর পারপাসগুলো একটু জাস্ট বলবো। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে তোমার ডেটা সেন্টার, হোস্ট, ভার্চুয়াল মেশিন বা ভিএম লিখলাম, আর ক্লাউডলেট বলে একটা কম্পোনেন্ট আছে। ক্লাউডলেট আর কিছুই নয়, ক্লাউডলেট হচ্ছে যে আমার ভার্চুয়াল মেশিনগুলো
যে টাস্ক বা জবটাকে এক্সিকিউট করে, বা ভার্চুয়াল মেশিনের উপরে তোমার যে জবগুলো এক্সিকিউট হয়, তো সেই জবগুলোকে বলা হয় ক্লাউডলেট। আর এছাড়া আমাদের ভার্চুয়াল মেশিন অ্যালোকেশন পলিসি, এটাও একটা কম্পোনেন্ট যার থ্রু দিয়ে ভার্চুয়াল মেশিনগুলোকে আমরা কখন কাকে অ্যালোকেট করতে পারবো। আর ডেটা সেন্টার ব্রোকার, ডেটা সেন্টার ব্রোকার আমার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা, তার শিডিউলিং করা, সবটাকে কিন্তু ম্যানেজ করে ডেটা সেন্টার ব্রোকার। তাহলে এখানে যে কম্পোনেন্টগুলো দেখলাম, ডেটা সেন্টার অবশ্যই আমার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমার ক্লাউডের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তাকে তোমার রিপ্রেজেন্ট করছে ডেটা সেন্টার। নাম্বার 2 হচ্ছে হোস্ট, আমার হোস্টের সাথে দেখো আমার সেটা কোনো ফিজিক্যাল সার্ভার হতে পারে, যার সঙ্গে তোমার ধরো সিপিইউ আছে, র্যাম আছে, তার একটা ব্যান্ডউইথ আছে, দ্যাট ইজ আ হোস্ট। ভার্চুয়াল মেশিন, যে আমার হোস্টের ওপরে তোমার যে মেশিনটা রান করছে, দ্যাট ইজ দ্য ভার্চুয়াল মেশিন। ক্লাউডলেট তো বললাম যে আমার ভার্চুয়াল মেশিন তোমার যে টাস্ক বা জবগুলো আমার ভার্চুয়াল মেশিনের উপর এক্সিকিউট হয় তাকে আমরা বলছি ক্লাউডলেট। ভিএম অ্যালোকেশন পলিসি, যে আমার ভার্চুয়াল মেশিনগুলো কখন কাকে আমি কোন ইউজারকে আমি অ্যালোকেট করব তার যে পলিসিটা। ওকে, যে আমি কিভাবে আমার ভার্চুয়াল মেশিনগুলোকে আমি হোস্টগুলোকে মানে অ্যাসাইন করব, দ্যাট ইজ আ ভিএম অ্যালোকেশন পলিসি। আর একটা লাস্ট বলেছি, সেটা হচ্ছে ডেটা সেন্টার ব্রোকার। ওকে, আমার ভিএম ভার্চুয়াল মেশিনগুলোকে তোমার ক্রিয়েট করা, টাস্কটাকে শিডিউলিং করা, এই সমস্তগুলোকে ম্যানেজ করে ডেটা সেন্টার ব্রোকার। এবার এই ক্লাউড সিমের আমার তো কম্পোনেন্টগুলোর নাম আমরা দেখলাম, এবার ক্লাউড সিমের তোমার কিছু অ্যাডভান্টেজ দেখবো। লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ক্লাউড সিম। তাহলে ক্লাউড সিম আমরা ব্যবহার করে আমাদের কি কি অ্যাডভান্টেজ, আমরা কিন্তু কোনো সময় যেন ভুল করে না বলে ফেলি যে ক্লাউড সিম হচ্ছে একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স, সেটা কিন্তু নয়। আমরা তো এতক্ষণ ধরে দেখলাম যে ক্লাউড সিমটা অ্যাকচুয়ালি কি পারপাসে ব্যবহার করা হয় বা তার পারপাসটা কি। তো কিছু অ্যাডভান্টেজ আমরা দেখবো, যেটা হচ্ছে রিসার্চের জন্য বা ডেভেলপমেন্টের জন্য সব থেকে কস্ট ইফেক্টিভ একটা সলিউশন বা একটা টুলস বলতে পারো। অতএব কস্ট ইফেক্টিভ ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর ক্লাউড সিমে যদি তুমি কাজ করো, তোমার কিন্তু কোনো ক্লাউড হার্ডওয়্যারের তোমার প্রয়োজন নেই। তুমি ক্লাউড সিম দিয়ে তুমি কিন্তু সমস্ত ক্লাউড এনভায়রনমেন্ট বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ওকে, নো নিড ফর ক্লাউড হার্ডওয়্যার, তোমার ক্লাউড হার্ডওয়্যারে কিন্তু তোমার কোনো প্রয়োজন নেই। আর ক্লাউড সিম তোমাকে অ্যালাউ করবে যাতে করে তুমি মানে রিপিটেটিভ ওয়েতে তুমি এক্সপেরিমেন্টগুলোকে পারফর্ম করতে পারো। যে আমার মনে হচ্ছে যে আমি এটাকে আমি আরেকবার এটার উপরে এক্সপেরিমেন্ট করব, আমি এটাকে রিপিট করব, হয়তো কাজটাকে হয়তো দুবার রিপিট করব। ওকে, সেটাও কিন্তু আমাকে অ্যালাউ করে ক্লাউড সিম, দ্যাট ইজ সাপোর্টস রিপিটেটিভ বা রিপিটেবল এক্সপেরিমেন্টস, রিপিটেবল এক্সপেরিমেন্টস এটা করতে আমাকে সাপোর্ট করে। আর আমার যে ক্লাউড প্রোভাইডার্স গুলো তোমার যে কাজ করছে, তারা তোমার ডিফারেন্ট ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে, তো এর তো তোমার একটা অ্যালগোরিদম আছে, তারপরে তো কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আ ক্লাউড বেসড অ্যালগোরিদম। তাহলে আমার এই যত ক্লাউড বেসড যত অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম গুলো যদি আমাকে পারফরমেন্স ইভালুয়েশন করতে হয়, আমি যেমন তেমন করে একটা অ্যালগোরিদম বানিয়ে দিলে তো হলো না, তার তো পারফরমেন্স আমাকে মেজার করতে হবে যে হ্যাঁ এটা ভালো পারফর্ম করছে, এর স্পেস টাইম কমপ্লেক্সিটি কম, তখন সেই অ্যালগোরিদমটাকে আমরা হয়তো ডেপ্লয় করার কথা ভাববো বা সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা ভাববো। ওকে, তার মানে সেই সমস্ত ক্লাউড বেসড অ্যালগোরিদমের পারফরমেন্স গুলোকে ইভালুয়েশন করতেও কিন্তু আমাকে হেল্প করে ক্লাউড সিম। অতএব হেল্পস ইন পারফরমেন্স ইভালুয়েশন। তো দিজ আর দ্য কমন অ্যাডভান্টেজেস অফ ক্লাউড সিম। ওকে, তো আমরা ক্লাউড সিম সম্বন্ধে কিছু বলবো না বলে করে অনেক কটা পয়েন্টই বলে ফেললাম, তার ইন্ট্রোডাকশন, তার ফিচার্স, কম্পোনেন্ট কি কি থাকে ক্লাউড সিমের, আর কি কি অ্যাডভান্টেজ আমরা সেখান থেকে পেতে পারি। সবাই বুঝতে পেরেছি? আমাদের এখনো কিছু আছে, আমাদের তোমার
কোথায় ব্যবহার করা হয় ক্লাউড সিম? আমরা রিসার্চে ব্যবহার করতে পারি, কোনো টেস্টিং অ্যালগরিদমে ব্যবহার করতে পারি, এডুকেশনাল পারপাসে ব্যবহার করতে পারি। ওকে? বা যখন তোমার ধরো নাও হয়তো আমি একটা স্টুডেন্টকে যখন শেখাবো যে কেমন করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করে বা অ্যাবাউট দ্য ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে যখন আমি শেখাবো কোনো স্টুডেন্টকে, তখন সেক্ষেত্রে দ্যাট ইজ আ এডুকেশনাল পারপাস। আমি তখন কিন্তু তোমার ক্লাউড সিম ব্যবহার করতে পারি। আমার পারফরম্যান্স অ্যানালিসিস করার জন্য, আমার ক্লাউড কম্পিউটিং সিস্টেমের পারফরম্যান্স অ্যানালিসিস করার জন্য কিন্তু আমরা ক্লাউড সিমটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে? তো যে কোনো পারপাসে আমরা কিন্তু ক্লাউড সিমটাকে ব্যবহার করে কাজ করতে পারি, কিন্তু এটা কিন্তু নিজে কোনো ক্লাউডস প্রোভাইডার্স নয়। ওকে? এই ক্লাউড সিম দিয়ে আমরা তার কতটা পাওয়ার বা তাকে দিয়ে আমরা কি কি কাজ করতে পারি ক্লাউড সিমকে দিয়ে, তো সেটা কিন্তু তার পারপাস গুলো আমরা বেসিক্যালি আমরা দেখলাম। আর এই ক্লাউড সিমের তোমার ডিফারেন্ট এক্সটেনশন আছে বা ডিফারেন্ট ভার্সন আছে, যেমন ক্লাউড সিম প্লাস বা আইফক সিম, ওয়ার্কফ্লো সিম, নেটওয়ার্ক ক্লাউড সিম আছে, গ্রিন ক্লাউড সিম আছে। ওকে? তো ডিফারেন্ট কিন্তু এর ভার্সন আছে বা এক্সটেনশন আছে। তাহলে এটাকে আমরা একটা টুল কিটের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি যে ক্লাউড সিম হচ্ছে একটা টুল কিট আমাদের ক্লাউড কম্পিউটিং এ, যার থ্রু দিয়ে আমরা ক্লাউড কম্পিউটিং এ কোনো রিসার্চ বা সিমুলেশন করতে পারি বা একাডেমিক কোনো পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমরা এটাকে যে কোনো এনভায়রনমেন্টে আমরা টেস্ট করতে পারি বা আমরা রিয়েল ওয়ার্ল্ডের তোমার যত আমাদের ক্লাউড বেসড বা ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্ট আছে, আমরা সবাই কিন্তু তোমার টেস্ট করতে পারি অ্যাকচুয়ালি এই টুলসটার হেল্প নিয়ে। তো দ্যাট ইজ আ ক্লাউড সিম। ওকে? তো এই হচ্ছে ক্লাউড সিমের কনসেপ্ট। আমরা নেক্সট সিন আমাদের আর দুটো ক্লাস আমাদের দরকার, সেই দুটো ক্লাসে আমরা রেস্ট যে পোর্শনগুলো আমাদের বাকি আছে সেই পোর্শনটা আমরা নেক্সট ক্লাসে আমাদের কভার করব। আমাদের মেনলি এখন 3টে টপিক বাকি আছে আমাদের এখান থেকে, এই লাস্ট চ্যাপ্টার থেকে আমাদের 3টে টপিক বাকি আছে। সেটা হচ্ছে যেটা আমি অলরেডি মেনশন করলাম যে আমাদের অ্যামাজন AWS এর কিছু অ্যাপ্লিকেশন, গুগল ক্লাউডের কিছু অ্যাপ্লিকেশন আর মাইক্রোসফট অ্যাজিওরের কিছু অ্যাপ্লিকেশন। সেই কটা অ্যাপ্লিকেশন এরিয়াগুলো আমাদেরকে বলতে হবে, কিন্তু সেগুলোর মধ্যে অনেক কিছু আছে। আমি অ্যামাজনের যখন মাইক্রোসফট ক্লাউড সার্ভিসেস বা মাইক্রোসফট অ্যাজিওর নিয়ে যখন পড়বো, তখন অ্যাজিওর নিয়ে হয়তো আমার একটা ক্লাস লেগে যাবে, কারণ মাইক্রোসফট অ্যাজিওরের মধ্যে এত কিছু রয়েছে। বা গুগল ক্লাউড অ্যাপ্লিকেশন বলতে গিয়েই হয়তো তোমার একটা ক্লাস লেগে যাবে। ওকে? আমি বলছি দুটো ক্লাসের মধ্যে আশা করি আমরা সেটাকে শেষ করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা শেষ করব। আমার নেক্সট ব্যাচ আবার শুরু হবে, নেক্সট ব্যাচ আছে। আমরা আজকে যেটুকু পড়লাম সেটুকু সবাই বুঝতে পেরেছি, বেসিক কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি যেটুকু আজকে পড়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমরা পড়তে শুরু করে দাও। আমাদের তো ক্লাউড কম্পিউটিং তো প্রায় শেষের দিকে। এবার একটু পড়তে শুরু করো, ইউনিট ওয়াইজ একটু ফার্স্টে নোটস গুলোকে পড়তে হবে, আর তারপরে তো তোমার ইয়ারের কোশ্চেন গুলোকে দেখতে হবে, আর আমার প্রত্যেকটা নোটসের পিছন দিকে তোমার কিছু কোশ্চেন অ্যান্সারও দেওয়া আছে, সেগুলোকেও দেখতে হবে। আর আমি তো ফাইনালি আমি সাজেশনটা দেবো, তারপরে তোমার ক্লাউডের আর বাকি কোশ্চেন গুলো একটু দেখবে, তার থেকে কোশ্চেন থাকবে। আমি যে কোশ্চেন গুলো দেবো সাজেশনে, তো তার মধ্যে থেকেই কোশ্চেন থাকবে। ঠিক আছে? এখন তোমরা ইয়ারের কোশ্চেন গুলোকে পুরোটা কভার করো, আর কন্টেন্ট গুলোকে ফার্স্টে পড়ে নাও, চ্যাপ্টার ওয়াইজ কন্টেন্ট গুলোকে ফার্স্টে পড়ে নাও, আর ইয়ারের কোশ্চেনটাকে সলিউশন তো আমি দিয়ে দিয়েছি, ওটা থেকে পড়তে শুরু করো। ওকে? তারপরে আমি সাজেশন দিলে তখন তোমার যদি চ্যাপ্টার যদি তোমার কভার হয়ে থাকে, তোমার তখন সাজেশন থেকে তোমার তখন সেগুলোকে তখন রেডি করবে 1 by 1, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? চলো চলো, গুড নাইট। স্যার, হুম। স্যার একটা জিনিস বুঝতে পারছি না স্যার, যেটা পড়ালেন হুম। মানে ভিএমওয়ার এর সিমলেস ওয়ার্কলোড মাইগ্রেশনটা, হুম। স্যার মাইগ্রেশনটা মানেটা কি করে বলবেন? মাইগ্রেশন আমরা ক্লাউড কম্পিউটিং এ অনেকবার আমি টার্মটা স্যার ব্যবহার করছি। আরেকবার স্যার। আমরা মাইগ্রেট করা মানে কি, এটা সফটওয়্যারের মাইগ্রেশন বলতে কি বোঝায়? এটা সফটওয়্যারের মাইগ্রেশন বলতে কি বোঝায়? একটা সফটওয়্যারকে আমি মাইগ্রেট করছি, সেটা মানে কি? আমি তোমাকে একটু মানে খুলেই বলছি। একটা সফটওয়্যারকে আমি মাইগ্রেশন করছি, সেটা মানে কি বোঝায়? বলো, আমাকে বলো। আমি একটা সফটওয়্যারকে মাইগ্রেট করছি, তো সেটা মানে কি বোঝায়? মানে একটা এনভায়রনমেন্ট থেকে আমি সফটওয়্যারটাকে আর একটা এনভায়রনমেন্টে আমি কি করছি, সেটাকে মুভ করছি। দ্যাট ইজ আ মাইগ্রেশন। তাহলে একটা এনভায়রনমেন্ট থেকে একটা এনভায়রনমেন্ট আমি যখন মুভ করছি, তাহলে আমার তো সেটা ইনস্টল করতে হবে।
আমার একটা সিস্টেমে সেটা ইনস্টল ছিল, তাকে আমি নিয়ে গিয়ে আমি এটা অন্য কোনো এনভায়রনমেন্ট থেকে তাকে আমি মাইগ্রেট করছি বা তাকে আমি সেটাকে তোমার ইনস্টল করছি। আর সেটা হতে পারে যে আমার এই সিস্টেমে হয়তো তোমার অপারেটিং সিস্টেম একরকমের ছিল, হার্ডওয়্যারে একরকম টাইপের হার্ডওয়্যার ছিল, বা ক্লাউড প্রোভাইডার্স তোমার একরকম ছিল। তাকে হয়তো আমি যখন অন্য কোনো যখন আমি এনভায়রনমেন্টে যখন নিয়ে যাচ্ছি, তখন তার তোমার অপারেটিং সিস্টেম আলাদা, তার হার্ডওয়্যার আলাদা, তার ক্লাউড প্রোভাইডার্স আলাদা। তো দ্যাট ইজ কল মাইগ্রেশন, এটাকে সফটওয়্যার মাইগ্রেশন বলা হয়। ওকে, সফটওয়্যার মাইগ্রেশন আমার অনেক রকমের হয়। আমার প্ল্যাটফর্ম মাইগ্রেশন হতে পারে, ক্লাউড মাইগ্রেশন হতে পারে, যে আমি আমার সফটওয়্যারটাকে একটা প্ল্যাটফর্ম থেকে আমি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি। আগে হয়তো প্ল্যাটফর্ম ছিল উইন্ডোজ, আর এখন তোমার যেখানে মাইগ্রেট করলাম সেটা তোমার হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্ট। আগে আমার এডাব্লিউএস ক্লাউড ছিল, এখন তোমার ধরো হয়তো মাইক্রোসফট অ্যাজিওর ক্লাউড, তাহলে দ্যাট ইজ এ ক্লাউড মাইগ্রেশন। ওকে, আবার অ্যাপ্লিকেশন মাইগ্রেশন, আমি ধরো হয়তো আমার নতুন এনভায়রনমেন্ট, একটা পুরনো এনভায়রনমেন্টে ছিলাম, আমি এখন পুরো অ্যাপ্লিকেশনটাকে বা পুরো এনভায়রনমেন্টটাকে, আমার ফুল অ্যাপ্লিকেশনটা আমি যখন নতুন এনভায়রনমেন্টে হয়তো আমি মুভ করছি, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন মাইগ্রেশন। আবার ডেটাবেস মাইগ্রেশনও হয়। আগে হয়তো আমি মাইস্কুলে কাজ করতাম, এখন আগে আমি ধরো হয়তো ওরাকেলে কাজ করতাম, এখন হয়তো মাইস্কুলে কাজ করছি। ওকে, দ্যাট ইজ আ ডেটাবেস মাইগ্রেশন। তো এটাকে মাইগ্রেশন বলা হয়। বোঝা গেল মাইগ্রেশনের কনসেপ্টটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার।